তুই গেম খেল, পারলে গেমের ভেতর ঢুকে যা, বেশি বকবক করিস না তো, মাথা ব্যথা করছে অনেক। অতঃপর অভির দিকে তাকিয়ে বলল, এই যে আপনি তো একে নষ্ট করেছেন, এখন এই নেশা কাটানোর ব্যবস্থা করুন। আমি আবার কি করলাম বাবা? আমি কি ওকে বলেছি গেম খেলতে? সব সময় তুই আমাকে দোষ দিস কেন বলতো? সৌমিত্র মাঝখান থেকে বলে উঠল, এখন আমরা যাচ্ছি কই দোস্ত? অভি ভীষণ সিরিয়াস ভঙ্গিতে বলল, শ্বশুর বাড়ি যাচ্ছি, তুই ইও যাবি নাকি? আরে ভাই, বলছিলাম যে এখান থেকে এখন কোথায় নামবো? সোজা তো আর চাপড়নে ডুব দিতে পারবো না। এখন সোজা নামবো মামার বাজারে, ওখান থেকে জয়ন্তিহা হিল রিসর্টে গিয়ে থাকার বন্দোবস্ত করব, তারপর বাকি কাজ। মিষ্টি উৎফুল্ল হয়ে অভির দিকে তাকিয়ে বলল, কয়দিন ওখানে থাকবো দোস্ত? কয়দিন থাকবো মানে? আজকে যাব আর কালকে চলে আসবো, এতেই যা যা দেখার দেখে নিতে হবে, বুঝলি? শাঁ শাঁ করে গাড়ি চলছে জাফলং এর উদ্দেশ্যে। রাস্তার দুধারে গাছপালা আর খোলা মাঠ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। অবশেষে 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছে গেল মামার বাজার বাস স্ট্যান্ডে। লেগুনা থেকে নেমে যার যার ব্যাগপত্র গুছিয়ে জাফলং ভিউ রেস্টুরেন্টে আসলো সবাই। অভি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুর 1:30 বাজে। সবার চেহারার মাঝে ক্লান্তির ছাপ। রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে জাফলংয়ে থাকার জন্য জয়ন্তিয়া হিল রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলো সবাই। মিষ্টি আর চলতে পারছে না এসব ব্যাগপত্র নিয়ে, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে টেনে নিয়ে যেতে যেতে একেবারে ক্লান্ত সে। অভির দিকে তাকিয়ে বলল, আমার ব্যাগটা একটু ধর না, একদম চলতে পারছি না। আমার কাঁধেও তো একটা ব্যাগ, আর কয়টা নেব? একটু কষ্ট কর। পারবো না আমি কষ্ট করতে। না পারলে আর কি করার, এভাবে যেতে হবে। অভির কথায় সৌমিত্র মেটে মেটে হাসছে। তার সাথে মিথিলাও যুক্ত হলো। মিথিলা এক ধরনের চাপা স্বভাবের মানুষ, সহজে সবার সাথে মিশতে পারে না, তবে এখানে সে খুব ভালো লাগছে। সবার সাথে হাসি আনন্দে থাকার মাঝে অদ্ভুত সুখ প্রাপ্তি হচ্ছে। সৌমিত্র বলল, বাচ্চা মেয়েটার ব্যাগটা একটু নে না দোস্ত, রাতে তোকে খাইয়ে দিল আর তুই এটুকু কাজ করতে পারবি না? তুই আসলে একটা অকৃতজ্ঞর লোক, তার প্রমাণ দিলি। সৌমিত্রের কথায় ভ্রু কুঁচকালো অভি। মিষ্টির পক্ষ নিয়ে কথা বলার বিশেষ কারণটা খুঁজে পেল না সে। অভি অত্যন্ত বিরক্ত হয়ে বলল, তুই ওর ব্যাগ দেখেছিস? মনে তো হয় না ওটা ব্যাগ, যেন একটা হাতিকে দেয়া একবেলার খাবার। অভির কথায় ফুঁসে উঠল মিষ্টি। এমনিতেই ব্যাগ নিয়ে হাঁটতে পারছে না সে, সেখানে এমন কথায় রাগে গা জ্বলে যাচ্ছে তার। অভিকে মাথায় তুলে একটা আছাড় মারার পয়সা থেকে ইচ্ছে জাগলো তার। শালা রাতে তোকে খাইয়ে দেওয়াই আমার ভুল হয়েছে, ওখানে বিরিয়ানির প্যাকেটে বিষ দেওয়া উচিত ছিল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোকে আমার ব্যাগ নিতে হবে না, টাচ করারও দরকার নেই। মিথিলা এতক্ষণ চুপ থাকলে এবার কিছু একটা বলতে ইচ্ছে হলো। সাধারণত বেশি কথা বলতে ইচ্ছে করে না তার, শুধু শুনতে ইচ্ছে করে। তাই তো সৌমিত্রের মতো মানুষ তার লাইফে জায়গা করে নিয়েছে। সে অভির দিকে তাকিয়ে বলল, নেন না ভাইয়া, আপনি তো পুরুষ মানুষ। অতঃপর সৌমিত্রর দিকে তাকিয়ে বলল, তুমি তাকিয়ে কি করো, তুমিও তো নিতে পারো। সৌমিত্র বলল, বাবা, এতক্ষণে মুখ ফুটলো রাজকন্যার, সবসময় মুখ অফ করে রাখো কেন বলো তো? সৌমিত্র থেকে রাজকন্যার ডাক শুনে ভীষণ লজ্জায় পড়ে গেল মিথিলা। লজ্জার কিছু বলতেই পারল না সে। সেখানেই মিয়ে গেল মিষ্টির রাগ ক্রমশ বাড়ছে। অভির দিকে কটমট দৃষ্টিতে তাকালো। ওই, তোর গার্লফ্রেন্ডের বাপের রিসোর্ট কই? ফোন কর তোর গার্লফ্রেন্ড রে। আমার গার্লফ্রেন্ড আবার কে বাবা? কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, ও তানিয়ার কথা বলছিস? ও তো আমার জাস্ট ফ্রেন্ড। দেখতে চাই কত রূপসী সেই রমণী, যার রূপের অনলে স্বয়ং অভিরাজ জ্বলে পুড়ে ছাড়খাড় প্রেমে পড়ে গেল। কেন বলতো, তুই কি জেলাস? অবশ্য হওয়ারই কথা, মেয়ে মানুষ মানেই হিংসার জাত। মাহিন কোক খেতে খেতে সবার কথা শুনছিল। এবার বলল, আসলেই অভি ভাই, আমার আরেকটা প্রাইভেট মেট আছে, সে সবসময় হিংসা করে, আমার ভালো কিছুই দেখতে পারে না। মিষ্টি রাগ আকাশ ছুঁড়ল। শেষ পর্যন্ত নিজের ভাই পর্যন্ত অভির পক্ষ নিচ্ছে। এই জন্যই বলে, আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। অবশ্য এখানে আশপাশে ছোটখাটো জঙ্গল আছে, একবার জঙ্গলের ভিতরে গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। অভির ফোন বেজে উঠায় মিষ্টির পাগলামো ভাবনায় ছেদ ঘটল। ফোন রিসিভ করে অভি একবার মিষ্টির দিকে তাকালো। মিষ্টির রাগ কমছেই না। হ্যালো তানিয়া, কেমন আছো? ফোনের ওপাশ থেকে কি বললো তা শোনা গেল না। মিষ্টি আরো একটু কাছে এসে কান খাড়া করে শোনার চেষ্টা করলো। না, কিছুই শোনা যাচ্ছে না। অভি বলল, আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমাকে যে বলেছিলাম রুম বুক করতে, করেছো? কিছুক্ষণ পর অভি আবারও বলল, থ্যাঙ্কস তানিয়া, আমরা কাছাকাছি আছি, দেখা হচ্ছে, বাই। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে গেল জয়ন্তিয়া হিল রিসোর্টে। জাফলংয়ের সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ পাওয়ার জন্য জয়ন্তিয়া হিল রিসোর্ট অনন্য। চারপাশে গাছপালায় ঘেরা আর তার মাঝখানে একটা ফাঁকা জায়গায় রিসোর্টটা অবস্থিত। রিসোর্টে পৌঁছে তার সামনেই তানিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পরনে ওয়েস্টার্ন জামা কাপড়, আধুনিকতার ছোঁয়া আছে অনেকটাই। বড়লোকের ছেলে মেয়েগুলা বোধ হয় এমনই। তানিয়ার সামনে এসে সবাই দাঁড়ালো।
অভি সবার সাথে পরিচয় করিয়ে দেবে তার আগেই তানিয়া মিষ্টির দিকে দৃষ্টি ছুড়ে বলল, তুমি তাহলে মিষ্টি, তাই না? মিষ্টি খানিকটা অবাক হয়ে গেল, তাকে তো চেনার কথা না, তবে চিনল কিভাবে সে? মিষ্টি ভদ্রভাবে জবাব দিল, জি আপু, আমি মিষ্টি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে আপনি করে বলছো কেন? আমরা তো প্রায় সমবয়সী। আর তোমাকে চিনলাম কিভাবে সেটা ভাবছো? একসাথে গেম খেলতে খেলতে অভি তোমার সম্পর্কে এত এত বর্ণনা দিয়েছে যে দেখে আন্দাজ করেছিলাম তুমি মিষ্টি। যদিও অভি আমাকে ফটো পাঠায়নি। আচ্ছা থাক সেসব কথা, আমার সাথে ভেতরে চলো, আগে বিকালে গল্প করবো অনেক। মিষ্টি যেতে যেতে ভাবছে, আমার সম্পর্কে এত কিছু জানালো কেন অভি? তা নিয়ে কি ওর সত্যি সত্যিই গার্লফ্রেন্ড? হতে কতক্ষণ? হয়তো এই মেয়ে জানতে চাইছিল আমার সম্পর্কে, আর অভি হয়তো সবটা বলে দিয়েছে। মোট 4টা রুম বুকিং করা হয়েছে, শুধু মাহিনের করা হয়নি। মাহিনের এই নিয়ে অবশ্য মাথা ব্যথা নেই, সে তার আপুর সাথে থাকলেই খুশি। যদিও কথায় কথায় ঝগড়া হয়, তবুও আপুকে ছাড়া একটা দিনও চলে না তার। রিসোর্টে এসে সে যার রুমে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। বিকালের দিকে আশপাশে ঘুরে ঘুরে দেখতে হবে। ঘুম থেকে যখন উঠল তখন বিকেল 4টা। নভেম্বর মাসের শেষের দিকে 4টা মানেই দিনের প্রায় শেষ প্রহর। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আড্ডা দেওয়ার জন্য রিসোর্ট থেকে সামান্য দূরে একটা টেবিলে সবাই জড়ো হলো। টেবিলে কিছু ফলমূল আর নাস্তার ব্যবস্থা আছে। টেবিলের চারপাশে গুনে গুনে 6টা চেয়ার। সবার আড্ডার মাঝেও তানিয়াও যখন উপস্থিত হলো, মাহিন নিজের চেয়ার ছেড়ে অভির পাশে চেয়ারে বসলো। মাহিনের কাছে তানিয়া মেয়েটা ভালো লাগছে না, তবু যেহেতু অভি ভাইয়ের ফ্রেন্ড মানে ভালোই হবে হয়তো। অভি সবার আগে তানিয়াকে বলে উঠলো, এখানে আড্ডা দিতে আসছি নাকি নাস্তা করতে এসেছি সেটাই বুঝতে পারছি না তানিয়া। তুমি তো দেখছি অতিথি আপ্যায়নে ভীষণ পটু। তানিয়া ভীষণ খুশি হলো অভির প্রশংসায়। সে ভেবেছিল সবার আড্ডার মাঝে এসে বোধহয় বিরক্ত করে ফেললাম, তবুও সৌজন্যতার খাতিরে বলল, এখানে এসে তোমাদের বিরক্ত করে বসলাম বোধহয়। আমি এমনি দেখতে আসছিলাম তোমাদের। আমি তাহলে যাই? মাহিনের কাছে এসব একদম ন্যাকামো লাগছে। আরে যাইতে চাস যা না তাড়াতাড়ি, আবার বলতে হবে নাকি? মিষ্টির কাছে তানিয়াকে বেশ ভালোই লাগছে এখন। এদিকে সৌমিত্র তানিয়ার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তখন রিসোর্টে এসে রুমে ঢুকে ফ্রেশ হবে, এমন সময় মিথিলা ঢুকলো রুমে। সৌমিত্র হালকা হেসে বলল, এখানে আসলে যে মিষ্টি দেখলে খারাপ ভাববে তোমাকে। মিথিলা নিশ্চুপ ভঙ্গিতে হুড়হুড় করে সৌমিত্রর একদম সামনে এসে ওর শার্টের কলার ধরে চেপে ধরে বলল, খুব সাহস বেড়েছে তাই না? ওই মেয়ের দিকে কি তাকাও? হ্যাঁ, এত সুন্দর ওই মেয়ে। আমি কি সুন্দর না? আমার দিকে তো একবারও তাকালে না। আসলে সব ছেলেরা এমন, সুন্দর মেয়ে দেখলে বউ বাচ্চাকেও ভুলে যেতে রাজি। মিথিলার এমন হঠাৎ আচরণে ভরকে গেল সৌমিত্র। তখন ভুলে কয়েকবার তাকিয়েছিল তানিয়ার দিকে। এটা যে মিথিলা লক্ষ্য করবে সেটা তো জানা ছিল না। এখন কিভাবে বোঝানো যায়? সে কি করবে ভেবে না পেয়ে চুপ করে রইল। মিথিলা আবার বলল, কথা বলো না কেন? অতঃপর হালকা হেসে বলল, কি বা বলার আছে তোমার? সত্য কথা বলেছি, জবাব তো এখন পাবোই না। সৌমিত্রের আরো একটু জ্বালাতে ইচ্ছে করছে মিথিলাকে। সে খোঁচা মেরে বলল, আমার তো বউ বাচ্চা নেই, থাকলে না হয় তাকাতাম না। সৌমিত্রের এমন কথায় জর্জর করে কেঁদে ফেলল মিথিলা। আর যাই হোক, সৌমিত্র থেকে এটা আশা করেনি সে। মিথিলাকে এমন কান্নারত অবস্থায় দেখে ভরকে গেল সৌমিত্র। কোনোভাবেই থামছে না সেই অশ্রুপাত। অবশ্য মেয়েদের একটা ট্যালেন্ট আছে, তারা কিছু করতে পারুক আর না পারুক, হুটহাট কান্না করে দেওয়ার স্বভাবটা তারা জন্ম থেকে আয়ত্ত করে নেয়। সৌমিত্র কিভাবে কি করবে তা বুঝতে পারল না। সে ক্ষীণ স্বরে বলল, আরে পাগলি মেয়ে, কান্না করছো কেন? আমি তো এটা মজা করে বলছিলাম। প্রত্যুত্তরে মিথিলা শুনে কোনো কথা বলল না। সৌমিত্র পড়ে গেল বিপাকে। কি করা যায় এখন? ঘুরতে এসে কোথায় আনন্দ করব তার ভাগ্যে জুটল না। এমনিতে মিথিলা মুড অফ করে থাকে, এখন এই ঘটনার পর আগামী কয়েকদিন মুখ ফুটে কথা বলবে কিনা সন্দেহ। সৌমিত্র আবার বলল, তখন যদি আমি মেয়েটার সামনে মাথা নিচু করে থাকতাম, সেটা কি ভালো দেখাতো? সৌজন্যতার খাতিরও তো দু একবার তাকানো উচিত। তুমি একবার না বারবার তাকিয়েছো, আমি সেটা ভালো করেই লক্ষ্য করেছি। হিচকে তুলতে তুলতে কথাগুলো বলল মিথিলা। সৌমিত্র বলল, আচ্ছা আমি দুঃখিত, আর তাকাবো না, প্রমিস। বলেই সৌমিত্র মিথিলার কাছে এসে ওকে বুকে টেনে নিল। মিথিলা ছাড়া পাবার জন্য হাত নড়াচড়া করতে লাগলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সৌমিত্র বলল, ওরে আমার শোনাবো ওরে, এটুকুর জন্য কাঁদতেও হবে? আমি বলছি তো, আর তাকাবো না, একদম মাথা নিচু করে থাকবো। এবার হাসো। আমি কারোর বউ না, আপনিও কাউকে বিয়ে করেননি, আর বউ বাচ্চাও নাই, তাই তাকাতেও পারেন যত খুশি। বলেই সৌমিত্র থেকে নিজেকে আলাদা করে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল মিথিলা। এটা নতুন কিছু না। সৌমিত্রর উপর রাগ করে থাকলে মিথিলা আপনি করে
বলা শুরু করে দেয়। তবে এখন মনে হচ্ছে রাগ একটু হলেও কমেছে। রুম থেকে বেরোনোর আগে সৌমিত্র বলল, বিকেলে 8টার সময় মন খারাপ করে বসে থেকো না মহারানী, মিষ্টি না হলে আমার পিছার বসাবে। আড্ডার মাঝে এসব ভাবতে ভাবতে ফোন টিপছে সৌমিত্র। মিথিলার দিকে আর চোখে কয়েকবার তাকিয়েছে সে। এখনো বোধহয় রাগ করে আছে মিথিলা। আড্ডার মাঝে সবাই উপস্থিত, এখন যে যার মতো হালকা নাস্তা করে নিচ্ছে। সৌমিত্র কিছু না খেয়ে ফোন টিপেই যাচ্ছে। অভি সৌমিত্রের দিকে লক্ষ্য করে বলল, কি রে, চুপচাপ বসে আছিস কেন? সামনে খাবার রেখে চুপচাপ ফোন টিপছিস যে? সৌমিত্র ফোন থেকে চোখ সরালো না, বলল, আমার খিদে পাইনি দোস্ত, তোরা খেয়ে নে, আমি একটা জরুরি কাজ করছি। তোর জরুরি কাজ বন্ধ কর, আগে খেয়ে নিয়ে আশেপাশে হাঁটতে বের হব, রাতে যা করার করে নিস। সৌমিত্র অভির কথায় ফোনটা রেখে সবার সাথে গল্পগুজব করে দিল। তবে তানিয়া মেয়েটার দিকে তাকালো না। মিথিলা এসব দেখে মনে মনে হাসলেও তা প্রকাশ না করে মুখে কাঠিন্য ভাব বিদ্যমান রাখলো। এখন কথা হচ্ছে তানিয়ার বিয়ে নিয়ে। 1 মাস পরই নাকি তানিয়ার বিয়ে। ঢাকার কোনো এক শিল্পপতির ছেলের সাথে, অবশ্য উচ্চ শ্রেণীর মানুষের সাথে তার সমকক্ষ মানুষের বিয়ে হয় ভালো, এতে মানিয়ে নিতে সুবিধা হয়। মিষ্টি মনে মনে অপমানিত হলো। তানিয়া মেয়েটাকে কি না কি ভেবেছিল সে। কথার মাঝখানে মিষ্টির দিকে তাকিয়ে তানিয়া বলল, বিয়ে শাদী করবে না মিষ্টি? উত্তরে মিষ্টি হাসলো। কি বলা যায় ভেবে পেল না সে। নিচু স্বরে বলল, এই বিষয়ে ভেবে দেখিনি আপু, বাবা যা করবে তাই। তোমার নিজস্ব কোনো পছন্দ নেই? না। না থাকাই ভালো, তবে তোমাকে একজন পছন্দ করে। মিষ্টি প্রথমে একটু বিস্মিত হলেও মানিয়ে নিল। বলল, কে আপু? সময় হলে ঠিক জানতে পারবে, বিয়েটাও হবে হয়তো। বলেই মিটিমিটি হাসতে থাকলো তানিয়া। অভি এসব কথা শুনেও এড়িয়ে চলল। এই বিষয়ে এখন না কথা বলাই ভালো। আপাতত ঘুরতে এসে ঘোরাঘুরি করি 2-1 দিন। অভি তানিয়ার দিকে দৃষ্টি রেখে বলল, তোমাদের রিসর্টটা সুন্দর, সুন্দর বললে ভুল হবে, অনেক সুন্দর। তানিয়া প্রশস্ত করে হাসলো। অতঃপর হালকা পিছনে ঘুরে একটা পাহাড়ের দিকে হাতের আঙ্গুল উদ্দেশ্য করে বলল, এই যে পাহাড়টা দেখছো না অভি, এটা হলো মেঘালয়ের পর্বতমালা। এটা ভারতে অবস্থিত। আমরা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আছি, সুন্দর না? অভি বিস্মিত হলো না। বিভিন্ন কাজের চাপে অভি আর সৌমিত্র এখানে এসেছিল 2-1 বার। এত স্থিরভাবে দেখতে না পেলেও কিছুটা দেখেছে তারা। তবু বলল, তাই নাকি? আসলে অনেক সুন্দর। মেঘালয় ঝর্ণার কাছাকাছি যেতে পারবো কি আমরা? না, ওখানে যাওয়া যাবে না। মিথিলার মিষ্টি ঘুরে ফিরে চারদিক দেখতে লাগলো। মনে হচ্ছে তারা কোনো বিরাট কোনো সবুজ বিছানার মধ্যে বসে গল্প করছে। মিষ্টির ভালো লাগছে, তবে খারাপও লাগছে এই ভেবে যে তানিয়া কার কথা বলছিল তখন। তানিয়া কি অভির কথা বলছিল তখন? তা কি করে হয়? অভির মতো খাটাস ছিল আমায় পছন্দ করবে? আর করলেও বাকি, আমি তো বিয়ে করবো না, মানে না। ওকে বিয়ে করলে আমার বাকি জীবনটাও নরকে কাটাতে হবে। সৌমিত্র চেয়ার ছেড়ে উঠে গিয়ে মিথিলার দিকে এগিয়ে গেল। মিথিলা এখন প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে ব্যস্ত, আর এটাই রাগ ভাঙানোর মোক্ষম সময়। সৌমিত্র ধীরে ধীরে এগিয়ে গেল মিথিলার দিকে। মিথিলা চোখ বন্ধ করে আছে। সৌমিত্র পেছন থেকে মিথিলার চোখ দুটো চেপে ধরল। মিথিলা বুঝে ফেললো এটা সৌমিত্র। অত্যন্ত বিরক্তির সাথে বলল, আপনি এখানে এসেছেন কেন? ওখানে গিয়ে বসুন আর ওই আপুটার দিকে তাকিয়ে থাকুন। সৌমিত্র চোখ থেকে হাত ছাড়িয়ে নিয়ে মিথিলার পাশাপাশি দাঁড়ালো। বলল, তুমি দেখেছো তো আমি ওই মেয়েটার দিকে আর একবারও তাকাইনি, তবুও এখন পর্যন্ত রাগ করে আছো। তাকাতে মানা করছি নাকি? আপনি একটা কাজ করুন, আমায় সিলেট যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি ওইখান থেকে ঢাকা চলে যেতে পারবো। ভালো লাগছে না আমার এখানে। বেশি বাড়াবাড়ি করেও না মিথিলা, আমি সরি বলেছি তো। তোমাকে এখানে নিয়ে এসেছি আমি, আর আমার সাথে যাবে। আম্মু ফোন করেছিল একটু আগে। কি বলেছে? বলেছে এতদিন লাগছে কেন আসতে। আমি বলেছি আর 2-1 দিন থেকে যাব। তবে এখন মনে হচ্ছে এখান থেকে চলে গেলেই কারোর ভালো হবে। যা খুশি তাই করতে পারবে। আপনি যাওয়ার ব্যবস্থা করে দিলে খুশি হব, আর তা না হলে অভি ভাইকে বলতে বাধ্য হব। পাগলামো বন্ধ করবে তুমি? শুধু শুধু ঝগড়া করছো কেন? আমাকে তো তোমার পাগল মনেই হবে। পাগলরা পাগলামো করে না তো কি করে? সৌমিত্রর কথা বাড়ালো না। কাছে এসে মিথিলার হাত ধরে বলল, চলো গিয়ে গল্প করি, মন ভালো হয়ে যাবে। হাত ছাড়ুন। সবাই কি ভাববে বলুন তো? সৌমিত্র হালকা হেসে বলল, এখানে সবাই আমাদের বিষয়ে জানে মহারানী, এত চিন্তা করতে হবে না। আমি ভাইয়া আপুর কথা বলছি না, ওই তানিয়া আপুর কথা বলছি। যদি জানে আপনি প্রেম করেন তাহলে তো আর পড়তে চাইবে না। উফ, তুমি না এত ঝগড়া কই থেকে শিখলে? মিষ্টির সাথে থাকতে থাকতে তোমার মাথাটাও গেছে একদম। আরে তানিয়ার তো বিয়ে ঠিক হয়েছে, শুনলে না? বিয়ে তো আর হয়নি এখনো। সৌমিত্র পারছে না রাগ ভাঙাতে।
রাগ ভাঙাতে রীতিমতো ক্লান্ত সে। মিথিলা চুপ করে আছে তখন থেকে। সৌমিত্র কোনো কথা বলে মিথিলাকে 2 হাতে কোলে তুলে নিল। হঠাৎ শূন্যে উঠছে ভেবে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল মিথিলা। যখন বুঝলো সে সৌমিত্রের কোলে, তখন ছাড়া পাবার জন্য ছোড়াছড়ি শুরু করে দিল। সৌমিত্র কোনো কথা না বলে হুড়হুড় করে মিথিলাকে কোলে নিয়ে আড্ডার মাঝখানে সে অভির উদ্দেশ্যে বলল, দোস্ত, ফোন বের করে ছবি তুল এই পুচকে মেয়েটার। দেখ সেই কখন থেকে রাগ করে আছে, বাধ্য হয়ে কোলে তুলতে হলো। তাড়াতাড়ি কর দোস্ত, আজ তোর অবস্থা একটা। অভি, মিষ্টি, তানিয়া, মাহিন সবাই চোখ তুলে তাকালো সৌমিত্রের দিকে। এদিকে লজ্জায় নড়াচড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে মিথিলা। মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে এখানেই মারা যাবে সে। চোখ খিঁচে বন্ধ করে রইল সে। মাহিন সৌমিত্রকে দেখা মাত্র ফোন বের করে ভিডিও করতে লাগলো। এই ভিডিও তার ইউটিউবে ছাড়তে পারলে ভালোই ভিউ পাওয়া যাবে। অভি মাহিনের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, ভিডিওটা ভুলেও ইউটিউবে ছাড়িস না, তাহলে কিন্তু ঝামেলা হতে পারে। অতঃপর সৌমিত্রের দিকে দৃষ্টি রেখে বলল, মহারানী খুব রাগ করেছে নাকি সৌমিত্র? হয় রে ভাই, সেই দুপুর থেকে রাগ করে কথা পর্যন্ত বলছে না। একটু আগেও রাগ ভাঙাতে গিয়েছিলাম, কিন্তু মহারানী রাগ কমছে না, তাই বাধ্য হয়ে কোলে তুলতে হলো। বলেই সৌমিত্র মিথিলার কানে কানে বলল, সবাইকে বলে দেই কেন রাগ করে আসো, বলে দিব। মিথিলা কতটা শোনা মাত্র আবার চোখ খিচে বন্ধ করলো। দাঁতে দাঁত চেপে বলল, আপনি ভীষণ একটা খারাপ মানুষ, সাথে পাগলও। সৌমিত্র মুচকে এসে বলল, জানি তো মহারানী। সূর্য লালচে বর্ণ ধারণ করে ধীরে ধীরে পশ্চিম আকাশে মিলিয়ে গেল। অতঃপর অভিরা আড্ডার মঞ্চ সমাপ্ত করে রিসোর্টের দিকে এগিয়ে চলল। আড্ডা দেওয়ার পর সবার মন এখন ফুরফুরে। প্রকৃতি গণার ছায়াতলে এসে সবাই যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মিশে যেতে চাইল। এখন মিথিলার রাগের চিটে ফোঁটাও নেই। সেই রাগ থেকে ক্রমশ ধারণ করেছে লজ্জায়। মিথিলা মনে মনে ভেবে নিয়েছে সৌমিত্র আর অভিদের সামনে যাওয়া যাবে না। সৌমিত্র আসলে একটা খাটাস, সবার সামনে কোলে তুলে নেওয়ার কোনো মানে হয়? মিষ্টি রিসোর্টে ফিরে এসে সোজা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়ল। মাহিন বিষয়টা লক্ষ্য করে বিরক্ত হলো। যেভাবে শুয়ে আছে তাতে আমার শোয়ার জায়গাটুকুও নেই। মাহিন ক্লান্ত স্বরে বলল, সাইড হয়ে শুয়ে পড়ো আপু, আমি এখন গেম খেলবো। পারবো না, তুই গিয়ে তোর অভি ভাইয়ের রুমে গেম খেল। পারবো না। তাহলে দাঁড়িয়েই থাক, শুয়ে থাকতে হবে না। শুয়ে থাকলে মানুষের শরীরে রোগ বাসা বাঁধে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বলে বেশ আরাম করে শুয়ে পড়ল মিষ্টি। কথাটা শুনে মাহিনের রাগে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শুতে দিবে না তো শুভ কোথায়? আশ্চর্য। অতঃপর রুমের কোণে টি টেবিলে এক জগ পানি দেখতে পেয়ে মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো মাহিনের। ভেবেছিল পুরো জগের পানি তার গায়ে ঢালবে, কিন্তু বিছানা নষ্ট হবে ভেবে মাহিন শুধু গ্লাসে পানি ভর্তি করে নিঃশব্দে মিষ্টির মাথার কাছাকাছি গেল আর আস্তে আস্তে করে পানি ঢালতে লাগলো মাথা থেকে পিঠ পর্যন্ত। হঠাৎ শরীরে ঠান্ডা পানি অনুভব করায় মিষ্টি ছিটকে সরে গেল বিছানা থেকে। মিষ্টির আগে কাঁপতে কাঁপতে কিচ্ছু বলতে যাবে তার আগেই মাহিন নম্র স্বরে বলল, শুয়ে থাকলে মানুষের শরীরে রোগের বাসা বাঁধে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মিষ্টি কথাটা শোনা মাত্রই মাহিনকে ধরার জন্য উদ্যত হলো, কিন্তু চঞ্চল মাহিন কথাটা বলেই রুম থেকে হাওয়া হয়ে গেল। ঘড়িতে রাত 10:45। ডিনার অনেক আগেই হয়ে গেছে সবার। অভি একা ক্লান্ত ভঙ্গিতে রিসোর্টের মাঝে শুয়ে আছে। ঠান্ডা বাতাসে অভি সারা শরীর কাঁপছে, তবু উঠে যেতে একদম ইচ্ছে করছে না। শুয়ে শুয়ে সে রাতের সৌন্দর্য উপভোগ করছে। রিসোর্টের বাইরে রঙিন আলোয় আলোকিত হলেও আশপাশে খুব কম আলো দেখা যাচ্ছে। দূরে কোথাও কোথাও আলো দেখা যাচ্ছে, যা রাতের এই সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলছে। অভি হঠাৎ করে নুপুরের আওয়াজ শুনল। নুপুর পায়ে কেউ হয়তো এদিকেই আসছে, কিন্তু এই রাতে কে নুপুর পরে হাঁটবে? নুপুরের এই তীক্ষ্ণ আওয়াজ চারপাশের গোমর ভাবটাকে কেমন ভুতুরে করে তুলছে। অভি শোয়া থেকে উঠে বলল, কে ওখানে? আমি। অবির কণ্ঠস্বর শুনতে পেয়ে আস্তে আস্তে অবির নিকটে আসলো মিষ্টি। অবি ভ্রু কুঁচকে সন্দিহান দৃষ্টি ছুড়ে বলল, রাতের বেলা নুপুর পরে কোথায় যাস? ভয় পেয়ে গিয়েছিলাম। কই এত রাত? মাত্র 11টা বাজে। 11টা কি রাত মনে হয় না? অবি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মিষ্টির পায়ের দিকে ধরে দেখলো দু পায়ে নুপুর সালোয়ার কামিজ পরে গায়ে একটা শাল জড়িয়ে হাঁটছে, কিন্তু পায়ে কোনো কেটস না দেখতে পেয়ে বলল, ঠান্ডা লাগে না পায়ে? না। বাহ, তোরে তো নোবেল দেওয়া উচিত। এই ঠান্ডার সময় খালি পায়ে হাঁটছিস, অথচ ঠান্ডা লাগছে না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো দরকার। শোন না, বাবা ফোন করেছিল, শরীর নাকি একটু খারাপ। এখন তো আমার চলে যেতে ইচ্ছে করছে, এখানে মন বসছে না। তো চলে যাবি নাকি? এখনো তো কিছুই ঘুরে দেখলাম না। কাল সারাদিনে যা পারবো ঘুরবো, রাতেই চলে যেতে হবে ঢাকা। যদিও বাবা বলেছে তেমন গুরুতর অসুস্থ না, কিন্তু আমি জানি বাবা মিথ্যা বলছে। সহজে তো অসুস্থতা কথা তিনি বলেন না। মাহির এখনো জানেই না যে বাবা অসুস্থ। থাক, ওরে জানানোর দরকার নাই।
বাবা বলেছে এখান থেকে ফিরলে আমার বিয়ে দিয়ে দেবে। বলেই অভির দিকে তাকিয়ে রইল মিষ্টি। অন্ধকারে মুখটা একদম অস্পষ্ট, তবুও যেন বুঝতে চেষ্টা করলো অভির মনের অবস্থা। অভি স্বাভাবিক স্বরে বলল, ছেলে ঠিক হয়ে গেছে নাকি? জানি না, আর কিছুই বলে নাই। তো তুই কি বিয়ে করতে চাস না? বয়স তো হয়েছে, বিয়ে তো করাই লাগবে। কি জানি, এতদিন বাবার মুখ থেকে বিয়ের কথা শুনিনি, কিন্তু আজ হঠাৎ বিয়ের কথা শুনে বুঝলাম বিষয়টা সিরিয়াস। এখন আমি না করলে যদি বাবার কিছু হয়ে যায়, মা মারা যাওয়ার পর থেকে বাবা আদর ভালোবাসার কমতি রাখেনি আমার। সব থেকে বড় কথা, আমার নিজস্ব কোনো পছন্দই নাই, বিয়েতে অম্মত দিয়ে লাভ আছে? অভি মাথা নাড়ালো, কিছু বলতে যাবে তার আগে ফোন বাজতে লাগলো তার। বাবা ফোন করেছে, তাও আবার এত রাতে। অভি সালাম দিয়ে বলল, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ওখানে সবাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এত রাতে ফোন করলে যে কিছু বলবে? হ্যাঁ, তুই ফিরবি কবে? আমার তো বয়স হয়ে যাচ্ছে। আমার অফিসে তোকে যে জয়েন করতে বলেছিলাম, সেটার বিষয়ে কি সিদ্ধান্ত নিবি? দেখি বাবা কি করা যায়, চিন্তা করিও না, ফিরে এসেই বলবো। আমরা হয়তো পরশু ফিরবো, কাল রাতে এখান থেকে রওনা হতে হবে। মিষ্টির বাবা একটু অসুস্থ, তাড়াতাড়ি ফিরিস। তোর মায়ের সাথে কথা বলবি? না থাক, ফিরে এসে কথা বলবো, আম্মুর খেয়াল রেখো। পরদিন সকালে ঘুম থেকে উঠে অভির সাথে সুমিত্রের দেখা হলো। ব্রাশ হাতে নিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত সে। অভি সুমিত্রের কাছাকাছি এসে সেও চারপাশ দেখতে লাগলো। সুমিত্র একবার অভির দিকে তাকিয়ে আবার চারপাশ দেখতে লাগলো মন দিয়ে, বলল, কিছু বলবি? আমরা চলে যাচ্ছি দোস্ত। মানে? বিষয় কথাটা বললেও 2 সেকেন্ড মৌনতা বজায় রেখে বলল, ভালোই হবে, মিথিলাকে নিয়ে এখানে মন টিকছে না একদম, ভয় লাগছে খুব। আরে এত চিন্তা করিস না, আজকে জাফলংয়ে গিয়ে একটু ঘুরেই ঢাকা রওনা হব। মিষ্টির বাবা নাকি একটু অসুস্থ, তাই এই সিদ্ধান্ত। আর ভয় পাবার কি আছে বুঝলাম না। আরে গাদা, ভয় কি নিজের জন্য পাচ্ছি? মেয়ে মানুষ আছে 2টা, সেটা তো জানিস। তো আমরা ছেলে মানুষও তো 2টা আছি, ওসব বাদ দিয়ে এখন ফ্রেশ হয়ে খেতে আয়, একটু পর রওনা হব। সবার খাওয়া দাওয়া শেষ করে তানিয়ার কাছ থেকে বিদায় নিয়ে জাফলং এর উদ্দেশ্যে রওনা হলো সবাই। জৈন্তিয়া হিল রিসোর্ট থেকে জাফলং 5 কিলোমিটার। সেখানে পৌঁছে আবার কিছু খেয়ে নিবে জাফলং এর স্বচ্ছ পানিতে গোসল করতে প্রস্তুত হলো সবাই। শীতকালে বেশি পানি না থাকায় গোসল করা একটু কঠিন হয়ে যাবে, আর পানিগুলো যেন বরফের মতো ঠান্ডা। তবু সবাই গোসল সেরে নিয়ে কাছাকাছি ছোট একটা রেস্টুরেন্টে দুপুরে খাবার খেয়ে বাকি সারাটা দিন জাফলং এর আশেপাশে ঘুরলো আর ছবি তুললো। সারাটা দিন ঘোরাঘুরি করার পর ক্লান্ত শরীর নিয়ে মামার বাজার বাস স্ট্যান্ডে আসলো তারা। রাত 8টার দিকে সেখান থেকে রওনা হলো সিলেটে। ইচ্ছা ছিল ঋষিতার বাবা মায়ের সাথে একবার দেখা করে যাওয়ার, কিন্তু এত তাড়াহুড়োর মাঝে আর দেখা করা হলো না। তাছাড়া তাদের নাম্বারও নেওয়া হয়নি, তাই সেই ইচ্ছে বাদ দিয়ে সিলেট থেকে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত হলো তারা। মিথিলার মিষ্টি পায়ের ব্যথায় অস্থির হয়ে পড়েছে, জীবনে এত হাঁটাহাঁটি হয়তো করা হয়নি। টিকিট কেটে বাসে ওঠার পর সবাই বাসের মধ্যে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম কারো চোখেই আসছে না। মাহিনের পা প্রচন্ড ব্যথা করলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। প্রচন্ড কান্না পাচ্ছে, তবুও কাউকে কিছু বলছে না সে, কারণ তার অভি ভাই একবার তাকে বলেছিল পুরুষ মানুষের কাঁদতে নেই। সিটে হেলান দিয়ে অভি গেম খেলতে চেষ্টা করলো। নেট খুব খারাপ আসছে বলে গেম খেলা অফ করে দিল সে। মিষ্টি পায়ের ব্যথা চেপে রাখতে না পেরে অভিকে বলল, দোস্ত একটু পা টিপে দে না। অভি বিস্ময় দৃষ্টিতে মিষ্টির দিকে তাকালো, বলল, তুই আমাকে তোর পা টিপে দিতে বলছিস? আমাকে কি তোর চাকর মনে হয়? চাকর কেন হবি দোস্ত, তুই তো আমার একমাত্র দোস্ত। প্রচন্ড ব্যথা করছে, না হলে তো বলতাম না। বলেই ব্যথায় চোখ বন্ধ করে ফেললো মিষ্টি। অভি একবার মিষ্টির দিকে তাকায় আর একবার ওর পায়ের দিকে তাকালো, অতঃপর বলল, পারবো না আমি, বিয়ের পর তোর বরকে বলিস। সারা বাস জার্নিতে তাদের একদম ঘুম হলো না। বাস থেকে নেমে সোজা বাসায় পৌঁছে গেছে মিষ্টিরা। মাহবুব সাহেব তার ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিলেন বাস স্ট্যান্ড থেকে তাদের আনানোর জন্য। গাড়ি থেকে নেমে অভি তার ফোন চেক করলো। মায়ের 3টা মিস কল দেখে বুকটা কেঁপে উঠল অভির। এত সকাল সকাল তো ফোন দেওয়ার কথা না, নিশ্চয়ই কোনো জরুরি বিষয়ে কল করেছে। অভি নিজের ব্যাগ মিষ্টির দিকে এগিয়ে দিয়ে বলল, নিয়ে আয় আমার রুমে। অভির এমন কাণ্ডে হতবাক মিষ্টি। সে নিজেও অভিকে নিয়ে ব্যাগটা রুমে পাঠানোর ধান্দা করছিল। সে বিস্ময় কণ্ঠে বলল, আমি কেন তোর ব্যাগ নেব? কাল তো খুব ভাব মেরে বললি আমাকে কি তোর চাকর মনে হয়, তাহলে আজ আমিও বলতে পারি যে আমাকে কি তোর চাকর মনে হয়? দেখ, আমি বলেছি কারণ তার যথেষ্ট কারণ আছে। পুরো ট্যুরটা আমি অ্যারেঞ্জ করেছি, ঠিক আছে? একটা টাকাও তো তুই খরচ করিসনি। তুই আমাকে টাকা দেখাচ্ছিস? কত টাকা হয়েছে বল, সব টাকা তোর মুখের উপর ছিটিয়ে দেব। অভি আর মিষ্টির ঝগড়া মন দিয়ে দেখছে মাহিন। এখানে তার বলার কিছুই নেই।
জন্মের পর থেকে এসব দেখে আসছে সে, তাই সময় নষ্ট না করে সেখান থেকে দৌড়ে উপরে উঠে আসলো। গেম খেলে শান্তি পায় না অনেকদিন। ড্রাইভারের ঝগড়ায় হতাশ, বাসায় ফিরতে না ফিরতেই শুরু করে দিল। তিনি অভির দিকে দৃষ্টি রেখে বললেন, না আঙ্কেল, আপনি রেস্ট করুন, আমি নিয়ে যাচ্ছি। আসলে অকর্মার ঢেকিকে দিয়ে তো আর কিছু হয় না, ওরা বসে বসে শুধু গিলতে জানে। মিষ্টি অভির দিকে চঞ্চল দৃষ্টি নিক্ষেপ করলো, বলল, কি বললি তুই? আর একবার বল শুনি। অবিরাজ সে এক কথা দুইবার বলে না, তার থেকে নিজের কানকে হসপিটালে পাঠিয়ে ঠিক দিস। অতঃপর মিষ্টিকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে নিজের রুমে চলে অভি। এদিকে মিষ্টি রাগে ফুঁসছে। অগত্যা নিজের ব্যাগটাকে একটা লাথি দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে নিজের রুমে চলে আসলো সে। সৌমিত্র বাস থেকে নেমে একটা রিক্সায় করে মিথিলাকে বাসায় পৌঁছে দিয়েছিল। অতঃপর নিজের বাসায় এসে শান্তিতে সিগারেট টানতে লাগলো। এই কয়েকটা দিন শান্তিতে সিগারেট না খেতে পেয়ে পুরো অস্থির অস্থির লাগছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে সকালে সূর্য দেখছে আর সিগারেট টানছে সে। ফোনের আওয়াজ পেয়ে পকেট থেকে ফোন বের করে দেখলো মিথিলা ফোন করেছে। সৌমিত্র ফোন রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে মিথিলা বলল, হ্যালো, পৌঁছে গেছো ঠিক মতো? হ্যাঁ, অনেক আগেই পৌঁছে গেছি। বাসায় কেউ সন্দেহ করেনি তো? মিথিলা বিছানায় কম্বলে নিচে ঢুকে পড়ে বলল, ও, অনেক আগে পৌঁছে গেছো, অথচ জানাওনি। জানাবা কিভাবে? সব গার্লফ্রেন্ডকে এক এক করে জানাতেই তো ক্লান্ত হয়ে গেছো। মিষ্টি, তোমার মাথায় কি বিষ ডালছে বলো তো? সন্দেহ শব্দটা তো দেখি মাথায় একদম সেফ হয়ে গেছে, ডিলেট হওয়ার নাম গন্ধই নিচ্ছে না। সত্য কথা বললে এমন কথা সবাই বলে। সৌমিত্র সিগারেটের শেষ টান দিয়ে মুখ দিয়ে ধোঁয়া ছাড়বে এমন সময় হঠাৎ কাশি উঠে গেল। কাশির আওয়াজ শুনে ওপাশ থেকে মিথিলা চেঁচিয়ে বলল, সিগারেট খাইতেছো তাই না? মিথিলার কথা শুনে কাশি আরো বেড়ে গেল যেন। কলিজায় পানি শুকিয়ে গেছে এই কথা শুনে। সিগারেট খায় এটা জানলো কিভাবে? সেদিন মিষ্টি কি সত্যি সত্যি জানিয়ে দিয়েছে? সর্বনাশ। সৌমিত্র কাশি থামিয়ে নম্রভাবে বলল, আরে না, সিগারেট তো খাই না জান, ওসব কেউ খায়? তো কাশি উঠলো কিভাবে? মানুষ হঠাৎ এমন কাশি কেন দেয় তা কি আমি জানি না? আরে এমনি হঠাৎ কাশি উঠে গেল। খেয়েছো এসে? বাহ, ভালোই তো, কথা এড়িয়ে চলতে পারো। বললাম তো খাইনি। কি করছো? শুয়ে শুয়ে চিপস খাচ্ছি, খাবা তুমি? আচ্ছা, এইসব বাদ দাও, আমি তোমাকে এক প্যাকেট সিগারেট কিনে দেবো এখন। আরো কিছুক্ষণ কথা বলে ফোন কাটলো সৌমিত্র। মেয়েটা পুরো জ্বালিয়ে মারলো। বিয়ে করলে দারুণ বিপদে পড়ে যাবো দেখছি। তখন তো এমনি বুঝে যাবে আমি সিগারেট খাই। অতঃপর নিজেই নিজের মনকে বুঝালো, তোর কি ভাবছি আমি? বিয়ে করার পর যা হবার হবে। তখন ধরা খেলো তো হারানোর ভয় থাকবে না। সকাল 11টা বেজে 14 মিনিট। অভি নিজের রুমে বসে পিসিতে গেম ভ্লগ এডিট করছে। এমন সময় মাহিন হাতে ফোন নিয়ে হাজির। তার অভি ভাইকে ভিডিও এডিট করতে দেখে খুশিতে বাকুম বাকুম হয়ে একটা চেয়ার নিয়ে সামনে বসলো সে। বলল, অডিও এডিট করছো ভাইয়া? অভি পুরো মনোযোগ সামনে রেখে জবাব দিল, দেখতেই পারছিস, এখন তোর কোনো হেল্প করতে পারবো না, ভাগ এখান থেকে। অভি শক্ত জবাব শুনে হাস্যজল মুখটা নিমিশেই চুপসে গেল মাহিনী। সে কপট অভিমানী স্বরে বলল, আমি কি শুধু তোমার কাছ থেকে হেল্প নিতেই আসি ভাইয়া? আসলে নিজের ভয় হই না তো, তাই এমন ভাবে বলছো। বাহ, ভালোই তো অ্যাক্টিং শিখেছিস রে। তোর বোন শিখিয়েছে বুঝি। আচ্ছা, আমি তোর অ্যাক্টিং এ খুশি হয়েছি বুঝলি। কি বলবি বল? মানে তুমি তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেল লিংক দিবা শুধু, এটাই বলছিলাম আর কি। হয়ে যাবে, আর কিছু বলবি? গেমের এডিট দেখে কি বলতে এসেছিল সেটাই ভুলে গিয়েছিল মাহিন। সে অতি দ্রুত বলল, তোমাকে খেতে ডাকছে আপু, তাড়াতাড়ি ডাকছে, আসো আমি গেলাম। বলেই রুম থেকে দৌড়ে বেরিয়ে এলো মাহিন। অভি রুমের দরজা অফ করে উপরে তলায় উঠে গেল। ডাইনিং এ একা বসে আছে মিষ্টির সামনে খাবার সাজানো। মিষ্টি একা একা খাবার নিয়ে খাচ্ছে। অভি একটা চেয়ার টেনে নিয়ে বসলো। বুয়া কই রে, একা একা নিয়ে খেতে পারিস? বাবা, কাজ করা শিখে গেলে দেখছি ভালো ভালো। মিষ্টি অভির কথা শুনেও শুনলো না। কথা বলতে ইচ্ছে করছে না। মাহিনকে গিয়ে ডেকে পাঠিয়েছে সে কখন, আর এখন আসার সময় হলো রাজপুত্রের। মনে হয় যেন রানী এলিজাবেথের একাদশ পুত্র। অতঃপর নিজেই ভাবলো একাদশ নাম্বার পুত্র কি তার আছে? অভি মিষ্টিকে চুপ থাকতে দেখে খাবার খাওয়া শুরু করলো। বাঁকা চোখে একবার মিষ্টির দিকে তাকিয়ে বলল, কি রে, কথা বলছিস না কেন? একা একা নিয়ে খেতে পারিস? অভির খোঁচা মার্কা কথা শুনে কি হলো জানি না, হঠাৎ কান্না পেয়ে গেল মিষ্টির। সাথে রাগ তো আছেই। কি করব? আমার জন্য কি আমার মরা মা উঠে আসবে? শিখতে হবে না? হঠাৎ কাঁদতে দেখে আর এমন কথা শুনে হতভম্ব হয়ে গেল। হায় রে,
কোথায় একটু জ্বালাবো সেখানে এখন সান্ত্বনা দেওয়া লাগছে। আচ্ছা, খাওয়ার সময় কথা বলিস না, খেয়ে কথা হবে। কেন চুপ করে থাকবো কেন? তোর তো বাবা মা সব আছে, তুই কি করে বুঝবি মা না থাকলে কেমন লাগে? এখন আর সান্ত্বনা দিতে হবে না প্লিজ। বাবা অসুস্থ, আর এই সময়ে তার মাথায় ভূত নামছে আমাকে বিয়ে দিয়ে বাড়ি ছাড়া করাবে। দে সান্ত্বনা দে। বলেই কাঁদতে থাকলো মিষ্টি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কথায় কথায় হিচকে উঠে যাচ্ছে। অভি মিষ্টির কথা কি বলবে ভাষা যেন খুঁজে পেল না। অভি চুপচাপ খেতে খেতে বলল, আমার মা কি তোর মা নয়? আমার তো মাঝে মাঝেই সন্দেহ হয় আম্মু আমাকে জন্ম দিয়েছে নাকি তোকে জন্ম দিয়েছে। যাই হোক, আঙ্কেলের সাথে আমি কথা বলবো। তিনি তো সুস্থ ছিলেন, তাহলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেনই বা কেন? কান্না থামা, চুপচাপ খেয়ে আঙ্কেলের রুমে আয়, কথা আছে। মিষ্টি কান্না থামিয়ে মাথা নাড়ালো, কিছুটা অপমানিত হলো যেন। মনে মনে ভাবলো, আমার বয়স যখন 11 বছর তখন মা মারা গেলেন। তখন আমি সবে মাত্র ক্লাস 6-এ, সদ্য জন্ম নিয়েছে মাহিনার। তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি, তাই কিছুদিনের মাঝেই মারা গেলেন। এক মাকে হারিয়ে আর একটা মা ভাগ্যে জুটেছিল। আর যদি আন্টি না থাকতো তাহলে মাহিনীর কি হতো? আবে মাই বাড়িতেই থাকায় দ্বিতীয় বিয়ে করেনি বাবা। তখন যদি তিনি বিয়ে করতেন তাহলে হয়তো আজ আমার এই এত স্বাধীনতা থাকতো না। অথচ আন্টি আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে। তার একটা মেয়ের শখ ছিল, সেখানে মিষ্টিকে পেয়ে আর বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনাও বাদ দিয়ে দিলেন। সব থেকে বড় কথা, মাহিনকে তিনি মানুষ করছেন। বাবা অফিসে গেলে সারাটা দিন মাহিনের পিছনে পড়ে থাকতেন তিনি, নিজের ছেলেকেও অতটা সময় হয়তো দেননি। বিছানার মাঝখানে শুয়ে আছেন মাহবুব সাহেব। সুস্থ সবল মানুষটা হঠাৎ কেমন রোগা হয়ে গেছেন এই কদিনে। তার পাশের টি টেবিলে খাবার আর ওষুধপত্রে ভরপুর, দেখেই বোঝা যাচ্ছে তাকে নিয়ম করে ওষুধ খেতে হয়। আর তার পরিচর্যার জন্য আলাদা করে একজন নার্স নিযুক্ত করে দিয়েছেন অভির বাবা। বিছানার আর এক পাশে বসে আছে মিষ্টি আর অভি। দুজনকে একসাথে দেখতে পেয়ে মাহবুব সাহেবের চোখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। সকালে সিলেট থেকে এসে একবার দেখা করে গিয়েছিল অভি, আবার মিষ্টিকে নিয়ে এসেছে গল্প করার জন্য, যাতে তার একাকিত্ব একটু দূর হয়। অভি সালাম দিয়ে বলল, এখন কেমন আছেন আঙ্কেল? মাহবুব সাহেব হাসলেন। হাসি দেখে মনে হলো না, তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। তিনি বিনয়ের সাথে বললেন, আলহামদুলিল্লাহ বাবা, শুনলাম শাহনাজের বিয়ের পর নাকি হঠাৎ তুমি নিজেই মিষ্টিকে নিয়ে সিলেট ঘুরিয়েছো। অভি কথা শুনে আকাশ থেকে পড়ল। আমি কখন ঘুরতে নিয়ে যেতে চাইলাম? মিষ্টি তো নিজেই বায়না করলো সিলেট ঘুরে দেখার। অতঃপর অভি কটমট দৃষ্টিতে একবার মিষ্টির দিকে চাইল। তাতে মিষ্টির কোনো ভাব আবেগ হলো না। সে এক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। এখানকার কিছু যেন তার মাথায় ঢুকছে না। শুধু মাথায় একটা জিনিসই ঘুরছে, আমার বাবা অসুস্থ, তাকে সুস্থ হতে হবে। অভি বলল, না মানে আঙ্কেল, মিষ্টি নিজেই ঘুরতে চাইছিল। আমিও ভাবলাম সিলেট যখন এসেই পড়েছি, আর এখন তো ভার্সিটিতেও তেমন কোনো চাপ নেই, তাই ঘুরে আসা যাক একটু। অভি কথার সম্বিত ফিরে পেল মিষ্টি। সে বলল, না বাবা, অভি নিজেই আমাকে ঘুরতে বলেছে। আমি তো ঘুরতেই চাইনি, কিন্তু তখনও থ্রেট করলো যদি না যাই তো একা যেন ঢাকা ফিরে আসি। তুমি বলো, এটা কি সম্ভব? দেখেছেন আঙ্কেল, দেখেছেন মিথ্যা বলার ধরন দেখেছেন একবার? আমি মিথ্যা বলছি না, তুই বলছিস। মাহবুব সাহেবের বুঝতে বাকি রইল না কে মিথ্যে বলছে। বাকি দিনগুলো এই ঝগড়া দেখলে তিনি বিরক্ত হলেও আজ মনে হচ্ছে এই ঝগড়া অনন্তকাল ধরে চলল। তিনি চোখ বন্ধ করে হাসলেন। অবশ্যই হাসি লক্ষ্য করে সম্বিত ফিরে পেয়ে লজ্জা পেয়ে গেল। অসুস্থ মানুষের সামনে যেভাবে ঝগড়া করতে পারে, সে আর যাই হোক ভালো ছেলে হতে পারে না। কথা বলার মাঝখানেই মাহিনের উদয় হলো। মাহিন এসে অভির হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, ফোন ডাইনিংয়ে রেখে এসেছিলে, মামনি কল করেছে, আমাকে দিতে বললো। অভি ফোনটা হাতে নিয়ে সালাম দিয়ে বলল, হ্যাঁ মা বলো। তোকে যে সকালে ফোন করেছিলাম দেখিসনি? উপ সরি আম্মু, আমার আর কি দোষ বলো? এই যে বাড়ির আরেকটা অবুঝ মেয়ে আছে না, অকারণে আমার সাথে ঝগড়া লাগিয়ে মোডের 13টা বাজিয়ে দিয়েছিল, তাই ফোন ব্যাক করতে ভুলে গেছি। মিষ্টি ফোনে তার নামে এমন প্রশংসা শুনে অভির থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, আপনি কি ওর কথা বিশ্বাস করেন আন্টি? কি মিথ্যা কথা বলছে একবার ভেবে দেখেছেন? জীবনে একটাও মিষ্টি কথা বলতে শিখিনি। এই যে দেখুন, আমার নামটা যেমন মিষ্টি, কথাগুলো যেন মিষ্টির মতো, তাই না? অভিরও মিষ্টির কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলেন না। বললেন, আমি জানতাম মা, ওর কথা বাদ দাও। আমরা ফিরতেছি বাসায়। সকালে তো ফোন করেছিলাম জানাতে, কিন্তু ফোনই ধরলে না। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে মনে হচ্ছে। মুহূর্তে মিষ্টির মন ফুরফুরে হয়ে গেল। রইল না তার কোনো অভির প্রতি রাগ আর বাবার অসুস্থতার কথা। মাহবুব সাহেব মিষ্টির পাগলা আমাদেরকে নীরব দর্শকের মতো হাসছেন। কিছুক্ষণ কথা বলার পর ফোন কাটলো মিষ্টি। মাহবুব সাহেব মিষ্টির দিকে দৃষ্টি রেখে বললেন, মা তুই আমার অফিসে জয়েন করতে পারবি? এমনিতেই আমি অসুস্থ, আর অভির বাবা না থাকায় অফিসে অনেক কাজ জমে আছে। মিষ্টি মনে মনে খুশি হলো, এটাই বিয়ে থেকে বাঁচার একমাত্র উপায়। সে বলল, এক শর্তে রাজি হতে পারি।
তুমি যদি আমার বিয়ের ভাবনা মাথা থেকে বের করে দাও। তা কি করে হয়, বিয়ে তো একদিন করতেই হবে মা। বলে অকারণে ঠোঁট কামড়েই হাসলেন তিনি। মিষ্টি আর চোখে একবার তার বাবাকে দেখে নিল। আশ্চর্য, এখানে হাসা কি আছে? বিকেলে অফিস ছাদে বসে বই পড়ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস। এই বইটা উপহার পেয়েছিল সে তার গত জন্মদিনে, তা আবার মিস রণচণ্ডী মিষ্টির থেকে। ভাবা যায়। বইয়ের ভিতরে আবার একটা চিঠিও ছিল। চিঠিটা নীল কাগজে লেখা। প্রিয় খাটাস, গেম বাদ দিয়ে অন্তত একটু বইটা পড়িস, যাতে মাথাটা একটু ভালো থাকে। এই বইটার দাম 200 টাকা, বুঝলি? রকমারি থেকে অর্ডার করেছি। সুদে আসলে 1000 টাকা ফেরত দিবি বলে দিলাম। কিপটামি করিস না। ইতি মিষ্টির মতো মিষ্টি। শেষ চিঠি শেষ। এমন সুন্দর চিঠি তো নোবেল পাওয়ার যোগ্যতা রাখে। চিঠিতে নোবেল দেওয়ার সুযোগ থাকলে নিঃসন্দেহে এটাই নোবেল পেয়ে যেত। আজ কয়েক মাস পর বইটা ধরে বসলো অভি। বইয়ের শুরুতেই সাধু ভাষা দেখে আর পড়া হয়নি। যদিও তেমন উপন্যাসের বই পড়াই হয় না, তবে তার আগের জন্মদিনে মিষ্টি দিয়েছিল একটা সুন্দর ডায়েরি। দেখেই বোঝা যায় দাম মোটামুটি আছে। তবে তার জন্য গুনে গুনে 5000 টাকা মানি ব্যাগ উঠাও হয়েছে হবে। সেই ডায়েরিটা ড্রয়ারে তুলে রাখা আছে। এত দামি ডায়েরিতে আর যাই হোক কলমের কালির দাগ বসানো যাবে না। আমি ভেবে রেখেছে সে যেদিন বিয়ে করবে তখন বিয়ের ডেটটা এই ডায়েরিতে লিখে রাখবে। ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। আর বই পড়া হলো না হবে। হঠাৎ ছাদে উদিত হলো সৌমিত্র। হবিকে বই পড়তে দেখে রাত খেলেই হাসলো সৌমিত্র। যেন বই পড়ে খুব হাসির ঘটনা ঘটিয়ে ফেলেছে হবে। সবার উচিত হাসতে হাসতে ছাদ থেকে লাফিয়ে পড়া। কবি ভ্রু কুটি করে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, মাথায় কি সমস্যা আছে নাকি? বিয়ে খাবো দোস্ত। তো খা গিয়ে, আমাকে বলছিস কেন? দাওয়াত দেওয়ার হলে দিয়ে যাবি, ভেবে দেখবো যাব কি যাবে না। সৌমিত্র হাসি থামে কঠিন গলায় বলল, সারা দাঁত আমি নিজেই এখনো পাইনি, দাঁত তো তুই দিবি। অবশ্য না দিলেও সমস্যা নেই, কাপ পিসে টাকা বেঁচে যাবে, আমি এসে ফাও ফাও খেয়ে যাবো। মাথাটা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে নাকি? এখন হালকা পাতলা ঠিক আছে? সৌমিত্র অভির সামনে দোলনায় বসে পড়লো, চাকা খাওয়ার টাইপ করে বলল, আমার ছেড়ে বিয়ে করছিস দোস্ত, এটা কি মানা যায়? ইচ্ছা ছিল একসাথে বিয়ে করব, তারপর গুটু মধুবন। আমার বিয়ে হচ্ছে মানে কি? আমার বিয়ে আর আমি জানি না? আরে ভাই শোন, আমি বাসায় ঢুকলাম, তোর দাদিও এসেছে, দেখেছিস তো? জানি, আসল কথা বল। তোর দাদির সাথে একটু মিষ্টি মিষ্টি করে কথা বলতেই হঠাৎ জিজ্ঞেস করলাম, এই অসুস্থ শরীর নিয়ে জার্নি করে আসলেন যে এত দূর, তো কি বলে জানিস? জানি না, তোর কাছে শুনতেছি। আরে ভাই বলতে দে। বললো এখন তো একটু সুস্থ হয়েছি, বেঁচেই বা থাকবো কতদিন, এবার অন্তত নাতিপুতির মুখ দেখি, তাই অবির বিয়ে দেখার জন্য এলাম। কি বললি? দাদি এই কথা বলেছে? সর্বনাশ। দাদির কথা মানে বাড়ির সবার একমত। এবার তো দেখছি মিষ্টির মতো আমাকে বাড়ি ছাড়া হতে হবে। আরে শালা তুই কই যাবি? তোর বউ এখানে এসে থাকবে। আমি তো এসব জানি না বাবু, তোমার কাছে শিখতেছি। এখন যেভাবেই হোক বিয়ে ভাঙার ব্যবস্থা কর, তাহলে তোর ব্রেকআপ করার ব্যবস্থা করছি। সৌমিত্র দোলনা থেকে উঠে ডোন্ট কেয়ার ভাব মেরে অফিস সামনে থেকে চলে গেল। যাওয়ার আগে বলল, অনেকদিন বিয়ে খাই না দোস্ত, ঝামেলা করিস না। অভি উঠে মারতে এগিয়ে আসতে আসতে বলল, শালা 10 দিন আগে সানা যাবর বিয়ে কে খাইলো তাহলে? অভির দাদিমার সামনে বসে আচার খাচ্ছে মিষ্টি। আজ 2 বছর পর দেখা হলো দাদিমার সাথে। দাদিমা মিষ্টির সামনে বসে গল্প করে যাচ্ছে, আর মিষ্টি মনোযোগ সহকারে শুনছে। সব গল্পগুলো পুরনো দিনের ঘটনাকে কেন্দ্র করে। তিনি শুধু কথায় কথা বলছেন। কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো? আজ যদি থাকতো। গল্পের ফাঁকে মিষ্টি বলল, দাদিমা, আপনার হাতে বানানো আচারের কিন্তু জবাব নেই। এবার আমাকে শিখিয়ে দিয়ে যাবেন কিভাবে বানাতে হয়, শিখাবেন না? আচ্ছা, শিখিয়ে দেব। আচ্ছা, আপনি কি অভির জন্য আচার এনেছেন? এনে থাকলে আমাকে দিয়ে দিন। অভি তো এসব খায় না, আর যদি খেতে চায় তাহলে আমি দিয়ে দেব। হ্যাঁ এনেছি তো, সব তোমার আন্টির কাছে আছে। বলেছিলেন অভিনয় কি এসব খায় না, তবু আনলাম। কেন জানো? মিষ্টি আগ্রহের সাথে সামনে আসলো কথা শোনার জন্য, যেন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছে দাদিমা। দাদিমা বলল, থাক, পরে বলবো। মিষ্টির হঠাৎ করেই রাগটা উঠে গেল। আগ্রহ দেখে আবার যদি না বলে তাহলে এভাবে বলার কি দরকার ছিল? দাদিমা আবার বলল, শোনো মেয়ে, এবার আমি এখানে এসেছি কেন জানো? মিষ্টি এবার শক্ত কণ্ঠে জবাব দিল, না দাদিমা, আগে বলেন, তারপর জেনে যাব। শোনো তাহলে, আমি এসেছি অভির বিয়ে দিয়ে দিতে। অভির বাপ তো বলল এখন তেমন বয়স হয়নি, আর ও তো কিছুই করেও না। আমি কি বলেছি জানো? মিষ্টির হঠাৎ করেই মনে হলো এই মহিলার জানো জানো বলার রোগ আছে। তবে প্রশংসা যেহেতু
অভির বিয়েকে কেন্দ্র করে তখন আগ্রহ দেখালে দোষ নেই। মিষ্টি এবার আগ্রহের সাথে বলল, হ্যাঁ বলেন। বললাম তোর তো অফিসে বাবুকে জয়েন করিয়ে দিতে পারিস। আর বয়স হয়নি মানে কি? আলবাত হয়েছে। অতঃপর মিষ্টি কানে কানে বলল, তখনই অভির বাবা রাজি হয়ে গেল জানো, কারণ আমার কথাই শেষ কথা। কার সাথে বিয়ে ঠিক করেছি জানো? না। তোমার সাথে। কি? কথাটা শোনার পর জোরে সোরে একটা চিৎকার দিয়ে ফেললো মিষ্টি। দাদিমা মিষ্টির হঠাৎ চিৎকারে হতভম্ব হয়ে গেলেন। বললেন, কি হলো মেয়ে, হঠাৎ এমন করলে কেন? আপনি আমার সাথে বিয়ে ঠিক করেছেন মানে কি? অভিকে বিয়ে করব আমি? এটা অসম্ভব। শোনো মেয়ে, সব মেয়েরাই বিয়ের আগে এমন অজুহাত দেখায়, কিন্তু বিয়ের পর দেখবে সব ঠিক। আর অভিকে বিয়ে না করার কি আছে? অমন হীরের টুকরো ছেলে, মাশাআল্লাহ। আর আমার তোমাকেও অনেক পছন্দ ছোটবেলা থেকেই। তোমার বাবাও রাজি হয়েছে। আমার বয়স হয়েছে, আর এই বয়সে যদি নাতিপুতি না দেখে যেতে পারি তাহলে শান্তি পাবো না। কিন্তু আমি ওকে বিয়ে করতে পারবো না, অসম্ভব। সারাটা জীবন আমাকে জ্বালিয়ে মারলো, আর বিয়ে করলে তো আমি শেষ। হায় আল্লাহ। বলে আচারের বয়ম রেখে হনহন করে বেরিয়ে আসলো মিষ্টি। সেখান থেকে রাগী চেহারা নিয়ে একবার নিজের রুমে আসলো। যখন নিজের রুমেও রাগ কমলো না, তখন ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। সৌমিত্র এসে বাবাকে দেখে চলে গেছে সেই সন্ধ্যের সময়। এখনো তো ছাদে কেউ নেই। একাকে একটু ছাদে সময় কাটালে হয়তো ভালো লাগবে, কিন্তু ছাদে এসে দেখলো অভি নিশ্চিন্ত মনে বই পড়ছে দোলনায়। শালা, আমার সাথে তোর বিয়ে ঠিক হচ্ছে আর তুই নিশ্চিন্ত মনে বই পড়ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। মিষ্টি এগিয়ে এসে পেছন থেকে দোলনায় দিল একটা ধাক্কা। তখনই দোলনা থেকে ধপাস করে পড়ে গেল অভি। পড়ে যাওয়ায় হাতে ভীষণ ব্যথা পেয়েছে। তখনই পেছনে মিষ্টিকে দেখতে পেয়ে রাগে শরীর কেঁপে উঠল অভির। যখন তখন এসব কেমন পাগলামো। এদিকে অভিকে দোলনা থেকে ফালাই দিতে পেরে যেন একটু শান্তি অনুভব করছে মিষ্টি। অভির হাত ছিঁড়েছে, সেখান থেকে রক্ত পড়ছে একটু একটু। অভি উঠে এসে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে একটা থাপ্পড় মারল মিষ্টিকে। অভির এমন শক্তপোক্ত হাতের থাপ্পড় খেয়ে মিষ্টি ছিটকে পড়ে গেল ছাদে। থাপ্পড় দিয়েও থামলো না অভি, চুলের মুঠি ধরে দাঁড় করালো মিষ্টিকে। এদিকে মিষ্টি বাকরুদ্ধ অভির অতর্কিত আক্রমণে। অভির এই রূপ সে আগে কখনো দেখেনি, এ যেন অন্য কোনো অভি। মিষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, ছাড় অভি, ব্যথা পাচ্ছি খুব, চুল ছেড়ে দে আমার। হুঁশ ফিরে পেয়ে মিষ্টিকে ছেড়ে দিল অভি। রাগ তখনও সপ্তম আকাশে। সে কড়া গলায় বলল, মানুষের সবসময় মেজাজ ভালো থাকে না, এটা নিশ্চয়ই জানার কথা তোর। বলে হনহন করে ছাদ থেকে নেমে আসলো অভি। মিষ্টির এখনো যেন বিশ্বাস করতে ইচ্ছে করছে না এই সেই অভি। শান্ত মানুষ রেগে গেলে কি করতে পারে তার প্রমাণ পেল মিষ্টি। এর আগেও কত রাগ করেছে, কিন্তু কখনো গায়ে হাত তোলেনি। আজ কি হলো যে এমন ভাবে মারলো? ভয়ে সারা শরীর এখনো কাঁপছে মিষ্টির। ঠোঁটে হাত দিয়ে দেখলো ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। ছাদে পড়ে যাওয়ায় মাথায়ও হালকা লেগেছে, তবে গুরুতর না। এখন প্রচুর কান্না পাচ্ছে মিষ্টির। কেঁদে কেটে ভাসিয়ে ফেলতে ইচ্ছে করছে। চুলে হাত দিয়ে সেখানেই বসে কান্না করতে থাকলো মিষ্টি। চুলেও ব্যথা হচ্ছে ভীষণ। রাত 10:18 বাজে। পার্কে বসে নিশ্চিন্ত মনে সিগারেট খাচ্ছে সৌমিত্র। ফোনে মেসেজ আসার শব্দ পেয়ে পকেট থেকে ফোন বের করলো সে। মেসেজ এসেছে মিথিলার নাম্বার থেকে। এখন আবার মেসেজ দিল কেন? একটু আগেই তো কথা হলো ওর সাথে। তোমাকে তখন একটা কথা বলাই হয়নি, যত তাড়াতাড়ি পারো একটা জবে জয়েন করো। ফ্যামিলি থেকে বিয়ের জন্য প্রেশার আসছে। মেসেজটা দেখে চিন্তায় পড়ে গেল সৌমিত্র। এখন যা সার্টিফিকেট আছে তাতে জব হলেও তেমন ভালো জব হবে না। হলেও মিথিলার বাবার সামনে কিভাবে দাঁড়াবে সেটাই ভেবে পাচ্ছে না সৌমিত্র। মিথিলার জন্য নিশ্চয়ই অনেক বড় বড় পরিবারের ছেলেরা প্রপোজাল পাঠায়, সেখানে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে কেন? না, এবার কিছু একটা করতেই হবে। সৌমিত্রর বাবা সরকারি অফিসার, কিন্তু তিনি কি কোনো ব্যবস্থা করতে পারবেন? আর যদি বিয়ের জন্যই রাজি না হন তাহলে? অবশ্য মা আছে মানিয়ে নেওয়ার জন্য। সৌমিত্র সিগারেটের শেষ টান দিয়ে তার মাকে ফোন করলো। ফোন রিসিভ হলো না প্রথমবার, আবার ট্রাই করলো। হ্যাঁ মা, কোথায় এখন তুমি? কোথায় আর থাকবো, আগে বল তুই কোথায় এত রাতে? বাসায় আর তাড়াতাড়ি। আচ্ছা আসছি আমি, তবে একটা জরুরি কথা বলতে ফোন করলাম। বাবাকে একটু বলে দেখিও তো আমার একটা চাকরির ব্যবস্থা করতে পারে কিনা। কেন, তুই বললে কি সমস্যা? তোর বাবা বলেনি যে পড়াশোনার পেছনে যত টাকা লাগে খরচ করতে রাজি আছি, কিন্তু চাকরি তোকে নিজের যোগ্যতায় নিতে হবে। এখন বাবাকে বলে নিতে হবে কেন? নিজের যোগ্যতায় চাকরি নিবি। তুমি একটু বলো না মা, চাকরিটা ভীষণ দরকার। পর না হয় আমি আরেকটা ব্যবস্থা করে নিব। ওপাশ থেকে আর কথা শোনা গেল না। ফোন কেটে দিয়েছে। সৌমিত্র ফোন রেখে আরেকটা সিগারেট ধরালো। সিগারেটে একটা টান দিয়ে সেটাও ফেলে দিল মাটিতে। না, সিগারেট খেতেও ইচ্ছে করছে না, অসহ্য লাগছে জীবনটাকে। চারপাশে শুনশান নীরবতা বিরাজ করছে। সৌমিত্র বাইকের
চাবি বের করে বাইকটা স্টার্ট করলো। হঠাৎ মনে হলো অভি আর মিষ্টির বাবার সাথে নিজের বিজনেস আছে, ওদের বলে যদি কিছু করা যায়, কিন্তু কোনো মুখ নিয়ে বলবে কথাটা। আত্মসম্মান বলেও তো একটা কথা আছে, নিজের চাকরির জন্য বন্ধুর বাবার অফিসে জয়েন করব, এটা খারাপ দেখায়, কিন্তু এটা ছাড়াও তো কোনো উপায় নেই। আবার মনে হলো চাকরি পেলে কি বাবা মা রাজি হবে বিয়ে দিতে? একমাত্র ছেলে হিসেবে তাদের নিশ্চয়ই স্বপ্ন আছে আমাকে নিয়ে। সৌমিত্র বাইক চালানো অবস্থায় মিষ্টিকে কল করলো। হ্যালো দোস্ত, একটা দরকারে ফোন করেছিলাম। মিষ্টি তখনও ছাদে বসে কান্না করছিল। সৌমিত্রর ফোন পেয়ে হালকা খুশি হলো সে। রাগ ঝেড়ে ফেলার জন্য অন্তত একটা মানুষ পাওয়া গেল। এই সৌমিত্রর একমাত্র আমার রাগ সহ্য করে হাসানোর ক্ষমতা নিয়ে জন্মেছে। নিশ্চয়ই আমার এই কথা শুনে অভির প্রতি সে রাগ করবে সে। কিন্তু ফোন ধরার পর সে আশা নিভে গেল। সৌমিত্র নিজেও আবার দরকারে ফোন করেছে। এই পৃথিবীতে সবার দরকার ছাড়া বুঝি কিছু নেই। মিষ্টি কাট গলায় বলল, বল তোর কি দরকার? বলছিলাম দোস্ত, আমার একটা চাকরি ভীষণ দরকার। মিথিলার বিয়ের প্রপোজাল আসছে, আর আমি তো বেকার ছেলের সাথে কেউ বিয়ে দেবে না। আর হিন্দুদের বিয়েতে তো জানিস কত টাকা খরচ হয়। আমার বাবা মাও নিশ্চয়ই রাজি হবে না। অভির সাথে কথা বলে একটা চাকরি যদি ব্যবস্থা করতিস তাহলে ভালো হতো দোস্ত, অন্তত কয়েক মাসের জন্য, যাতে শুধু বিয়েটা হয়। তারপর না হয় আমি নিজে একটা চাকরি জোগাড় করে নিব। প্লিজ দোস্ত। পারবো না, শুনছিস? পারবো না। এই তোর এত দরকার হলে নিজে একটা জোগাড় করে নিতে পারিস না? গার্লফ্রেন্ড তোর চাকরি জোগাড় করে আমি দেবো কেন? দরকারে আমাকে মনে পড়ে, তাই না? সব ছেলেরাই এমন। বলেই ফোন কেটে দিল মিষ্টি। আরো কিছু বলতে ইচ্ছে করছিল সৌমিত্রকে, কিন্তু কোথায় যেন বাধা কাজ করছিল। এদিকে মিষ্টির এমন জবাব পেয়ে যেন বরফ হয়ে গেল সৌমিত্র। শেষ আলোটাও নিভে গেল। হঠাৎ সামনে থেকে আসা সিএনজির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গেল সে। সরি দোস্ত, আর এরকম হবে না। তুই তখন হঠাৎ পেছন থেকে ধাক্কা দিতে গেলি কেন? মানলাম মজা করছিস, কিন্তু আরেকটু হলেই তো ছাদ থেকে পড়ে যেতাম। অভি অতি গম্ভীর গলায় কথাটা বলেই বিছানার মিষ্টির পাশাপাশি বসলেন। মিষ্টি কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। ঠিক ঘুমিয়ে নয়, ঘুমের ভান করে আছে। সে কখন থেকে অভি উঠতে বলছে, কিন্তু মিষ্টির সারা শব্দ নেই। আসলে যে মানুষ ঘুমিয়ে থাকে তাকে সহজে জাগিয়ে তোলা যায়, কিন্তু যে মানুষ ঘুমের ভান করে তাকে কখনো জাগিয়ে তোলা যায়। কথাটা যে কতটা সত্য তা অভি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। অভি আবার কম্বল টান দিতে চেষ্টা করলো, কিন্তু মিষ্টি এমন ভাবে কম্বল পেঁচিয়ে রেখেছে যে টান দিতেও আসছে না। ভালোই উঠে পড়, না হলে কোলে তুলে নিয়ে সোজা ছাদে নিয়ে গিয়ে নিচে ফেলে দিব। উঠ না রে ভাই। আবারও মিষ্টি নিশ্চয়। এবার অভি যা করার তাই করলো। মিষ্টিকে কম্বল সহ পেঁচানো অবস্থায় কোলে তুলে নিল। কোলে তোলার সাথে সাথে মিষ্টি সজোরে একটা চিৎকার দিল। অভি কোনো কথা না বাড়িয়ে সোজা ছাদের দিকে হাঁটছে। এদিকে মিষ্টির ভয় কলিজায় পানি নেই। এই ছেলে যে ছাদ থেকে ফেলে না দিবে তার তো গ্যারান্টি নেই। সে কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু অভির শক্তির কাছে মিষ্টির শক্তি হাতিয়ার মশার সমান। এতক্ষণ কানের কাছে যে ঘ্যান করলাম, তখন তো ঘুমিয়েছিলি। এখনো না হয় ঘুমিয়েই থাক। ছাদ থেকে পড়ার পর কবরে গিয়ে আমার সাথে যোগাযোগ করিস। ছেড়ে দে শয়তান, তোর মতো লুচ্চা আমি এই জীবনে দেখিনি। নামিয়ে দে আমাকে। আন্টি, আন্টি। মিষ্টির কণ্ঠ পেয়ে রান্নাঘর থেকে ছুটে আসলেন অভির মা। অভির কোলে কম্বল পেঁচানো মিষ্টিকে দেখে হতবাক হয়ে গেলেন। অভি, কি করছিস এসব? ছাড় ওকে, পাগল হয়ে গেলি নাকি? তুমি তোমার কাজে যাও মা। মিষ্টি খানিকটা চিৎকার করে বলল, না আন্টি, আপনার ছেলে আমাকে মেরে ফেলতে ছাদে নিয়ে যাচ্ছে, প্লিজ বাঁচান আমাকে। ওই কানের কাছে চেঁচাবি না। অভি, নামিয়ে দে ওকে, দেখ কত ভয় পেয়েছে মেয়েটা। শেষ পর্যন্ত অভি নামিয়ে দিতে বাধ্য হলো। মিষ্টি ভাবতে লাগলো, এখন যদি আমাকে মারার কথা আন্টিকে বলে দিই তাহলে বিয়েটা এখানে ক্যান্সেল করে দিবে, কারণ এমন ছেলের সাথে আর যাই হোক বিয়ে দিতে চাইবে না কেউ। এখনো গাল ফুলে আছে মিষ্টি, ঠোঁটে এখনো রক্তের হালকা দাগ। সৌমিত্রর সাথে কথা বলে সেখান থেকে সরাসরি রুমে এসে কম্বল মুড়ে ঘুমের ভান করেছিল সে। ভুলবশত দরজাটা অফ করা হয়নি। মা, তোমার মুখে আর ঠোঁটে কি হয়েছে? দেখি দেখি বলে সামনে এগিয়ে আসলো অভির মা। মিষ্টি সুযোগ পেয়ে ন্যাকা কান্না জুড়ে দিল। এমন ভাব করলো যেন খুব মেরেছে কেউ তাকে। অভিনয় করে নাক টানতে টানতে সব কথা খুলে বলল অভির মাকে, সাথে বাড়িয়ে বললো অনেক কিছু। এদিকে মিষ্টির কথা শুনে অভি হতভম্ব হয়ে গেল। কি সুনিপুণ অভিনয়! অভির মা অগ্নি দৃষ্টিতে অভির দিকে তাকালো। এসব কি সত্যি? এই শিক্ষা দিয়েছি তোকে আমি? অভি থতমত খেয়ে বলল, ওসব মিথ্যা বলছে মা, তুমি আমার কথা বিশ্বাস করো না। অভির মা কণ্ঠ স্বাভাবিক রাখলেন। এমন গোমট ভাব মানে আজ অভির উপর দিয়ে ঝড় বয়ে যাবে। মিষ্টিকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলোতে লাগলেন। অতঃপর বললেন, আচ্ছা, তোকে আমি বিশ্বাস করলাম, তাহলে মিষ্টি মিথ্যা বলছে আমাকে, তাই না? ওর মুখে ঠোঁটে এইসব কিসের দাগ? নিজে নিজেই এমন দাগ বানিয়েছি?
ছোট্টবেলা থেকে তো এই শিক্ষা দিয়েছিলাম। বাহ, ভালো। বিশ্বাস করো আম্মু, এই শয়তানটা অভিনয় করছে। অভির মা মিষ্টিকে ছেড়ে দিয়ে অভির সামনে এসে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। মুহূর্তে হতবাক হয়ে গেল অভি আর মিষ্টি। মিষ্টি ভেবেই পায়নি এমন কাণ্ড করবে অভির মা। অতঃপর শান্ত কণ্ঠে বললেন, ভাবছিলাম তোদের বিয়েটা কয়েকদিন পর ধুমধামের সাথে দিয়ে দিব, কিন্তু না, কালকেই বিয়ে দেব, আর মিষ্টির সব দায়িত্ব তোকে নিতে হবে। অতঃপর হন হন করে সেখান থেকে চলে গেলেন অভির মা। এখন অভি আর মিষ্টি দুজন দুজনের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। দুজন দুজনকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। মিষ্টি কেঁদে দিবে এমন অবস্থা। এ তো দেখি ভালো করতে গিয়ে উল্টো নিজেই বাঁশ খেয়ে গেলাম। অভি গালে হাত দিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। মিষ্টি ভয়ার্ত কণ্ঠে বলল, সরি দোস্ত, চল না দুজন পালিয়ে যাই। মিষ্টির কথায় সম্বিত ফিরে পেল অভি। মিষ্টির এমন কথায় কি রিয়াকশন দেবে বুঝতে সেটাই পারল না অভি। আগে প্রেমিক প্রেমিকা পালিয়ে যেত বিয়ে করার জন্য, এখন আমাদের পালাতে হচ্ছে বোধহয় বিয়ে না করার জন্য। হায় আল্লাহ, রাত বাজে 12টা। অভি আর মিষ্টি ছাড়া সবাই খাওয়া দাওয়া শেষ করে বিয়ের প্ল্যানিং করছে মিষ্টির বাবার জন্য। সবার একমত, যত তাড়াতাড়ি বিয়ে হবে ততই ভালো। এতে যেন অভির দাদিরই আগ্রহ বেশি। মাহিন সেই রাত 9টাতেই আজ ঘুমিয়ে পড়েছে, তাই সে কিছুই জানে না এসবে। এদিকে অভি রুমে মিষ্টি আর অভি দুজন বসে দুজন দুজনকে দোষ দিচ্ছে। মিষ্টি কাঁদো কাঁদো স্বরে বলল, প্লিজ দোস্ত, আমাকে বিয়ে করিস না। আমার জন্য রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমাকে নিতে আসবে। তুই আমার লাইফটা শেষ করিস না। আমি তো তোকে বিয়ে করার জন্য নাচতেছি, তাই না? তোকে বিয়ে করার থেকে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাওয়া ভালো। তাই কর না দোস্ত, তুই মরে গেলে তো আর বিয়ে হবে না। কি দারুণ বুদ্ধি, তুই জিনিয়াস। আমি মরে যাই, শখ কত। তো নিজেই মরে যা, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। মিষ্টির সামনে থাকা অভির টি শার্ট দিয়ে অভিকে মারতে মারতে বলল, শালা, আমি মরলে আমার রাজপুত্র কাকে বিয়ে করবে? হঠাৎ ফোন আসায় বিরক্ত হলো মিষ্টি। সৌমিত্র আবার ফোন করেছে দেখে বিরক্তির সাথে এবার রাগও যুক্ত হলো। ফোনটা ধরেই বলতে থাকলো, শালা, এখন কয়টা বাজে? এত রাতে ফোন দিয়ে আমাকে জ্বালিয়ে মারছিস কেন? সরি, আপনি কে আমি চিনি না, তবে যার ফোন সে অ্যাক্সিডেন্ট করেছে। কল লিস্টে আপনার নাম্বার দেখে জানালাম, মরিচ দিয়ে নাম্বার সেভ করা। ভাবলাম আপনি হয়তো বেস্ট ফ্রেন্ড টাইপের কিছু হবেন। সাথে সাথে ফোনটা বিছানায় পড়ে গেল কান থেকে। মিষ্টি স্তব্ধ হয়ে গেছে অ্যাক্সিডেন্টের কথা শুনে। এদিকে মিষ্টির এমন অবস্থা দেখে ফোনটা নিয়ে নিল অভি। ওপাশ থেকে হ্যালো হ্যালো করতেই আছে একটা ছেলে। অভি হসপিটালের ঠিকানা নিয়ে নিল। মিষ্টি এখনো চুপ করে আছে, কথা বলার শক্তিটুকু পাচ্ছে না। অভি বলল, এখানে সময় নষ্ট করে লাভ আছে, চল হসপিটালে যাব। মিষ্টি শুধু হু হু করলো, কথা বলতে পারলো না। এত রাতে বাইকে গেলে আরো তাড়াতাড়ি যাওয়া যেত, কিন্তু মিষ্টির যে অবস্থা তাতে সেই সাহস হলো না অভির। বাবার অফিসের গাড়ি নিয়ে যাওয়া যায়, অভি চটপট সেই অবস্থাতেই বাবার কাছ থেকে চাবি নিয়ে নিল। যাওয়ার আগে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হলো, কিন্তু অভি শক্ত কণ্ঠে শুধু একটা কথাই বলল, পালিয়ে যাচ্ছি না, টেনশন করার কিছুই নেই। ড্রাইভার না থাকায় নিজেই ড্রাইভ করছে অভি। মিষ্টি এবার কান্না আটকাতে পারলো না। অভি যত দ্রুত পারছে গাড়ি চালাচ্ছে। এর আগে কখনো এত স্পিডে গাড়ি চালায়নি সে। মিষ্টিকে কাঁদতে দেখে বলল, কেঁদে কোনো লাভ আছে? পাগলের মতো কাঁদছিস যে। মিথিলাকে কি জানাবি এত রাতে? সব আমার দোষ হয়েছে। তখন যদি ওভাবে কথা না বলতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। বলে আবার কান্নায় ভেঙে পড়ল মিষ্টি। তখন সে বুঝেছিল সৌমিত্র বাইকে আছে, তবু এমন করে কথা বলায় নিজেকেই দোষ দিচ্ছে মিষ্টি। অভি গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে বলল, যা হবার হয়েছে, তুই কি করছিস সেটার জানার প্রয়োজন বোধ করছি না। সৌমিত্র ঠিক আছে, ভাগ্য ভালো ছিল যে সিএনজি চালক নিজেই হাসপাতালে নিয়ে গেছেন, হসপিটালে ভর্তিও করা হয়ে গেছে। টেনশন করিস না, আগে বল মিথিলাকে জানাবি? থাক, কালকে জানাবো। আজকে সৌমিত্র অবস্থা দেখি। এই রাতে এই খবর শুনলে হয়তো হসপিটালে আসতে চাইবে, কিন্তু বাসা থেকে বের হবে কিভাবে? ঘড়িতে রাত 1টা। হাসপাতালের বেডে চিত হয়ে শুয়ে আছে সৌমিত্র। জ্ঞান ফিরেছে একটু আগে। সৌমিত্রর বাবা মাকেও জানানো হলে এই মধ্যরাতে হাসপাতালে উপস্থিত হয়েছে তারা। এখন নিজের ছেলের সাথে কথা বলছে কেবিনে। মিষ্টি তখন থেকে হাসপাতালের বারান্দার মাঝে পায়চারি করছে, ভিতরে যাবার সাহস পাচ্ছে না। এখন সে এসবের জন্য নিজেকেই দায়ী করছে। এমনিতেই বিয়ে নিয়ে বড় ঝামেলায় পড়েছে, তাতে সৌমিত্রর অ্যাক্সিডেন্টে মিষ্টি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। ভাবি কিছুক্ষণ আগে কোনো এক রেস্টুরেন্টে চলে গেছে খাবার আনার জন্য, অথচ এখনো আসার নাম নেই। একা একা অস্বস্তি অনুভব হচ্ছে মিষ্টি। কিছুক্ষণ পর অভি আসলো সবার জন্য খাবার নিয়ে। হাসপাতালে খেতে অনেকটাই অসুবিধা হলো সবার, তবুও খেয়ে নিল। সৌমিত্রকে খাইয়ে দিল তার মা। সৌমিত্র মিষ্টির দিকে তাকিয়ে হাসলো। মিষ্টি শুকনো মুখে ওর দিকে তাকিয়ে আছে, কথা বলার সাহস পাচ্ছে না। খাওয়া দাওয়ার পার্ট শেষ করে অভি সৌমিত্রর বাবা মাকে বলল, আপনারা বাসায় যান, এত রাতে আপনাদের ঘুম দরকার, আমরা এখানে আছি। সৌমিত্রর বাবা মা রাজি হলেন না।
নিজের ছেলেকে একা হসপিটালে রেখে বাসায় যে তাদের ঘুম হবে না এটাই স্বাভাবিক। অতঃপর সৌমিত্র নিজেই বলল, আমি এখন ভালো আছি মা, তোমার যাও, কালকে আমি রিলিজ করে নিব। বেশি কথা বলবি না সৌমিত্র, কত করে বলেছিলাম যে বাইক দেখে শুনে চালাবি, হলো তো অ্যাক্সিডেন্ট, ভাগ্যিস বড়সড় কিচ্ছু হয়নি। বলে বেডে বসে পড়লেন সৌমিত্রর মা। সৌমিত্র বলল, রাত অনেক হয়েছে মা, কাল সকালে আবার আসিও, সমস্যা নেই। ওই তুই একটু পৌঁছে দিয়ে আয় তো, আর মিষ্টিকেও বাসায় পৌঁছে দিস। মিষ্টি এবার একটু কথা বলার সাহস পেল, রাগী লোক নিয়ে বলল, বেশি কথা বলবি না সৌমিত্র, চুপচাপ থাক। অভি বলল, তাহলে চলেন আন্টি। অতঃপর অভি সৌমিত্রর বাবা মাকে বাসায় পৌঁছে দিয়ে হসপিটালে ফিরে আসলো। গাড়ি থেকে নেমে হসপিটালে ঢুকবে এমন সময় ফোন আসলো মিষ্টি। বাসা থেকে ফোন দিয়েছে। হ্যালো বাবা, তুমি এত রাতে এখনো ঘুমাওনি? মা তুই কোথায় গেলি এত রাতে? আর বলছিস টেনশন করবো না? সৌমিত্র অ্যাক্সিডেন্ট করেছে বাবা, আমি সেখানেই আছি। কি বলিস? কিভাবে? কাল ফিরে এসে জানাবো, এখন রাখি। আরে শোন, তোদের বিয়েটা এমনি ঘরোয়াভাবে দিব, দু একজন আত্মীয়কে ইনভাইট করব, পরে না হয় বড়সড় আয়োজন করা যাবে, কি বলিস? মিষ্টির ইচ্ছে হলো অনেক কথা বলার, কিন্তু অসুস্থ বাবার উপর কোনো শক্ত জবাব দিল না মিষ্টি। রাগ কন্ট্রোল করে ফোনটা কেটে দিল। অতঃপর সৌমিত্রর কেবিনের দিকে রওনা হতে হতে অভিকে বলল, যেইভাবেই হোক বিয়ে আটকা, আমি তোকে বিয়ে করতে পারবো না। তুই আটকা গিয়ে অসহ্য। রুমে ঢুকে দেখলো সৌমিত্রর হাত ঘড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, বোধহয় ভেঙে গেছে। অভি একটা চেয়ার টেনে নিয়ে বলল, কিরে ঘড়িটা ভেঙে গেছে? এটা মিথিলা দিয়েছিল দোস্ত, ফেটে গেছে গ্লাসটা। আচ্ছা বাদ দে, এখন কেমন লাগছে? ধুর ভাই, আমার কিছুই হয় নাই, বাম হাতে ব্যথা পেয়েছি অনেক, কিছু কিছু জায়গা ছিলেও গেছে, আর মাথার এক জায়গায় একটু ফেটে গেছে, তেমন কিছু না। মিষ্টি তেজ নিয়ে বলল, এটা তেমন কিছু না, মাথা ফেটে গেছে এটা সাধারণ। আচ্ছা বাদ দে, মিথিলাকে জানিয়েছিস নাকি? অভি বলল, না, জানানো হয়নি। এত রাতে জানালে আর ঘুমাতে পারবে না, এখানেও আসতে চাইতে পারে। সৌমিত্র শুয়ে পড়ল কম্বল টেনে, বলল, ভালো করেছিস। আচ্ছা তোরা না হয় বাড়ি যা, আমি তো ভালো আছি, এখান থেকে আর কি করবি? মিষ্টি এতক্ষণ চুপ থাকলে এবার বলল, তখন কিসের চাকরির কথা বলছিলি? অভি কিছু বুঝতে না পেরে বলল, কি হয়েছে? সৌমিত্র সামান্য হেসে বলল, কিছু না, একটা চাকরি দরকার ছিল, এ আর কি, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। মিষ্টি সৌমিত্রর কাছাকাছি এসে বসলো। তখনের ব্যবহারের জন্য সরি দোস্ত, অভি আমাকে থাপ্পড় মেরেছিল তুই জানিস, তাই তো মেজাজটা খুব খারাপ ছিল। এখন বল আমাকে, তোর জব কেন দরকার? এখন তো স্টাডি কমপ্লিট হয়নি। বিয়ে করব মিথিলাকে, ওর বাসায় বিয়ের চাপ আসছে তাই। অভি বলল, তুই সেই জন্যই ওরে ফোন করছিলি গাধা? যাই হোক, কাজ হয়ে যাবে। আগে একটা পরামর্শ দে, আমার আর মিষ্টির বিয়েটা কেমনে ভাঙা যায়? সত্যি সত্যি বিয়ে ঠিক হয়েছে? ওয়াও! বলেই শোয়া থেকে উঠতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠল সৌমিত্র। মিষ্টির চোখ পাকিয়ে বলল, তোকে দেখে মনে হচ্ছে আমাদের বিয়ের খবর শুনে খুশি হয়েছিস। অবশ্যই। দেখ দোস্ত, তোর অন্য জায়গায় বিয়ে হলে তুই সংসার করতে চলে যাবি, তখন তো আমাদের যোগাযোগ তেমন হবে না, বন্ধুত্বের ফাটল ধরবে। তার থেকে তোরা বিয়ে করে নেয়, তাহলে এক বাড়িতেই থাকতে পারবি, তুই তো আর বাবা আর ভাইকেও দেখে শুনে রাখতে পারবি। সৌমিত্রের কথা শুনে অভি হতাশার নিঃশ্বাস ফেলল, চোখ পাকিয়ে বলল, তুই আমাদের বন্ধু না রে, বন্ধু নামের কলঙ্ক। সৌমিত্রের কথার প্রেক্ষিতে মিষ্টি বলল, কিন্তু দোস্ত, আমার তো রাজপুত্র দরকার যে ঘোড়ায় চড়ে আমাকে বিয়ে করতে আসবে, কিন্তু এই খাটাসটাকে দেখ, এর মাঝে রাজপুত্র রও নাই। আর বেস্ট ফ্রেন্ডকে কেউ বিয়ে করে? বিয়ের আগেও বাস খাইছি, এখন বিয়ে করলে বাকি জীবনটাও খাবো। অভি সৌমিত্রর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ও রাজপুত্রের গল্প বন্ধ করতে বল সৌমিত্র, না হলে ঠাডি একটা আর একটা চর মারব। এদিকে সৌমিত্র মিষ্টির কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না, বলল, অভিকে দেখে কত মেয়ে ফিরা হয়েছে সেটা তো নিশ্চয়ই জানার কথা, আগে বল বিয়ে কবে? কাল। ওয়াও দোস্ত, আমি এখন সুস্থ, তুই ডক্টরকে ডেকে রিলিজের ব্যবস্থা করে দে প্লিজ। তোদের বিয়েতে কত প্ল্যানিং করেছিলাম জানিস, সেগুলো সারতে হবে। অতঃপর রাত 3টার দিকে ঘুমিয়ে পড়লো তারা। যে যেখানে পারলো ঘুমিয়ে নিল। সকালে মিথিলাকেও জানানো হয়েছে, তাই সে দেখা করতে এসেছে সকাল সকাল। মিষ্টির ডাক পড়েছে শপিং করার জন্য, যা যা দরকার টুকটাক যেন কিনে নেয়। এদিকে মিথিলাকে জোর করে সৌমিত্র মিষ্টির সাথে লাগিয়ে দিয়েছে যাতে সে পালাতে না পারে। দু একজন আত্মীয় আসবে নাকি বিকালের দিকে, আর বিয়ে হবে রাত্রিবেলা। এদিকে সৌমিত্র হাসপাতাল থেকে কিভাবে পালাবে সেই ধান্দা করছে। নিজের দুই বেস্ট ফ্রেন্ডের বিয়েতে এমন হাল হবে ভাবতেও পারেনি সে। অভি সকালে খাবার খেয়ে সৌমিত্রর কাছে আসলো। সৌমিত্রর বাবা মা অলরেডি ওকে খাইয়ে দিয়ে গেছে। অভি এসে একবার ডক্টরের সাথে যোগাযোগ করলো রিলিজের বিষয় নিয়ে।
ডক্টর জানিয়েছে বাসে একটু রেস্ট করার জন্য, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। অতঃপর সৌমিত্রর কাছে এসে বলল, রিলিজের বিষয়ে কথা বলেছি, রিলিজ করে দিবে, সমস্যা নেই, তুই হাঁটতে পারবি তো? সৌমিত্রর এই খবর শুনে খুশিতে লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে। অবশেষে হসপিটাল থেকে মুক্তি পাওয়া যাবে। অসহ্যকর একটা জায়গা। সে বলল, পায়ে তো তেমন ব্যথা পাইনি, শুধু বাম হাতে সমস্যা, আর মাথাতে তো ব্যান্ডেজ আছেই। নো টেনশন ব্রো। দোস্ত, ওরে বিয়ে করা কি ঠিক হবে? আমাকে জ্বালিয়ে মারবে একেবারে। তার আগে তুই বলতো, ওকে ছাড়া তুই থাকতে পারবি? ছোট থেকে একসাথে বড় হয়েছিস। তোর আর আমার ফ্রেন্ডশিপটা যতটা শক্ত, তার থেকে 1000 গুণ শক্ত তোর আর মিষ্টির ফ্রেন্ডশিপ। যাকে দেখে দেখে এই জীবনের অর্ধেকটা পার করলি, তাকে ছাড়া বাকি জীবনটা কি চলতে পারবি? তাছাড়া মিষ্টির বাবা তোকে ভালো করে চিনে। একমাত্র তুই আছিস যে কিনা মিষ্টিকে বুঝে ভালোভাবে। তোর সাথে বিয়েটা হলে আঙ্কেল নিশ্চিন্তেই হতে পারেন যে তার মেয়েটা অন্তত ভালোভাবে বাকি জীবনটা কাটাতে পারবে। একবার তুই মাহিনের বিষয়টা ভেবে দেখতো। মিষ্টি বাড়িতে থাকলে ওর সবসময় মাহিনকে দেখে শুনে রাখতে পারবে। আর যদি মিষ্টি অন্য জায়গায় বিয়ে হয়, তাহলে মাহিন একা হয়ে যাবে। তোর বাবা আর মিষ্টির বাবার মাঝে যে ফ্রেন্ডশিপ আছে, সেটা তো তারা অটুট রাখতে চাইবেই, তাই না? আর আমিও শিও যে মিষ্টিকে একমাত্র তুই ভালো রাখতে পারবি। সৌমিত্র কথাটা বলেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। আমি মাথা হেলিয়ে এতক্ষণ সৌমিত্রের কথা শুনছিল। সৌমিত্র আবার বলল, তোর বিয়ে, সিদ্ধান্ত তোর। মিষ্টিকে ভালো রাখতে চাইলে বিয়ে করে নে। বাসর ঘরে সাধারণত সালোয়ার কামিজ পরে নববধূকে দেখা না গেলেও মিষ্টির বেলায় সেটা দেখা গেল। এখন বাজে রাত 11টা। ফুলে ফুলে সাজানো বিছানায় শুয়ে আছে মিষ্টি, কিন্তু যারা আসার কথা তার এখনো টিকিটাও দেখা যাচ্ছে না। না আসলেই বাকি। বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করতে ভালোই লাগছে মিষ্টির। চারপাশ থেকে এক ধরনের মিষ্টি মিষ্টি সুবাস আসছে, যেটা মিষ্টির মনকে ফুরফুরে করে দিচ্ছে। একটু আগেও কেঁদে কেটে অস্থির হয়েছিল সে, কিন্তু এখন ভালো লাগছে। যদিও অভির প্রতি রাগটা কমছেই না, তবে বিয়ে করার পরও একই বাসায় থাকতে পারে কজন? শুধু নিজের রুমটা পরিবর্তন হয়েছে। বিয়ে হলো একদম সাধারণভাবে, আত্মীয় স্বজন কম থাকায় তেমন লোকজনের সমাবেশও হয়নি। অভির দাদি একটু আগে অনেক পরামর্শ দিয়ে গেল, কিন্তু একটু মাথায় ঢোকেনি মিষ্টির। শাড়ি পাল্টে সাধারণ সালোয়ার কামিজ পরে হাফ ছেড়ে বাঁচল মিষ্টি। শাড়িটাকে 10 কেজি ওজনের পাথর মনে হয়েছিল। রুমের দরজা খট করে খুলে যাওয়ায় চমকে উঠল মিষ্টি। অভিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। অতঃপর শোয়া থেকে উঠে বসে আবার ফেসবুক ঘাঁটতে লাগলো। অভি রুমে প্রবেশ করে রুমের লাইট জ্বালিয়ে দিল। বিছানায় বসে বলল, বাসরাতে যে বরকে সালাম করতে হয় সেটা জানিস না? মিষ্টি ফোনটা রেখে হাই তুললো একবার। প্রচন্ড ঘুম পাচ্ছে এখন। গত রাতেও তেমন ঘুম হয়নি, আবার আজকেও হবে কিনা কে জানে। আমাকে জ্বালিয়ে মারবে একেবারে। মিষ্টি বলল, তাই বুঝি? জানা ছিল না তো। কথাটা বলেই অভির দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, ভালো আছিস? এইভাবে সালাম করতে হয় না, পা ছুঁয়ে সালাম করতে হয়, মাথা মোটা। ও, জানা ছিল না। তাও ভালো যে বাসরাতে দরজা বন্ধ করতে হয় তা জানিস। গুনগুনের মতো তো আর ন্যাকামি করিসনি। গুনগুনকে? তোর মাথা আর আমার মুন্ডু। ভালো। আচ্ছা শোন, আমার ঘুম পাচ্ছে অনেক, মাথাও ধরেছে, তো তুই আমার মাথা টিপে দে একটু। আমি ঘুমিয়ে গেলে বালিশটা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়বি। ভুলেও বিছানায় শোয়ার ট্রাই করবি না। কি? এটা আমার বিছানা, ওকে? বেশি কথা বললে তোকেই বিছানার নিচে শোয়াবো। যদিও আমার মনে দয়ামায়া একটু হলেও আছে, আমার সাথে বিছানায় থাকতে পারিস, সমস্যা নাই। ইম্পসিবল। তুই তাহলে এই জন্যই আমাকে বিয়ে করেছিস? শয়। কথাটা শেষ করতে পারলো না মিষ্টি। তার আগেই অভির ফোন আসায় ফোনটা রিসিভ করলো সে। আননোন নাম্বার থেকে কল এসেছে। অভি বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? উপাস থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। বলল, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি অভিরাজ শেখ? হ্যাঁ, আপনি কে বলছেন? ওই যে একদিন গুন্ডাদের থেকে আমাকে বাঁচালেন, মনে আছে? আমি ঋষিতা। ও ঋষিতা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? আচ্ছা, আপনি কি এখনো সিলেটে আছেন? না, আমি এখন বাসরঘরে একটা রণচণ্ডীকে নিয়ে আছি। মানে হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার বাসর রাত। ভালো থাকবেন আর দোয়া করবেন যে যাকে বিয়ে করছি সে যেন আমাকে একটু বাঁচতে দেয়। আল্লাহ হাফেজ। বলেই ফোন কাটলো অভি। ফোন কেটে দেখলো মিষ্টি ঘুমিয়ে পড়েছে। কি করা যায়? এখানে শুয়ে পড়বো নাকি ওর কথা মতো সোফায় ঘুমাবো? ধুর, কি ঝামেলায় পড়া গেল। আমার রুম, আমার বিছানা, অথচ আমি ঘুমাবো সোফাতে? অসম্ভব। অভি পাঞ্জাবিটা চেঞ্জ করে একটা টি শার্ট পরে নিল। অতঃপর বিছানার সামনে এসে বসলো। বলল, ভালোই ভালোই উঠে পড়ে, এত রাতে ঝামেলা করিস না। আমি ঘুমিয়ে পড়েছি, কাল কথা হবে ভাইয়া। আসসালামু আলাইকুম। অভি মিষ্টির কম্বল টান দিয়ে সরিয়ে ফেললো। হাত ধরে নিচে নামাতে চেষ্টা করলো। নিচে নাম বলছি, এতদিন তো ভাইয়া বলিসনি, আজ আবার বিয়ে করার পর ভাইয়া বলার শখ জাগলো কেন? মিষ্টির ঘুম ঘুম ভাবটা কেটে গেল। রাগে গা হিড়হিড় করছে এখন।
শরীরেও এনার্জি পাওয়া যাচ্ছে না, কারণ সকাল থেকে তেমন কিছু খাওয়াই হয়নি টেনশনে। ওই মেয়েটা কে? তুই কি বললি? আমি রণচণ্ডী? তুই আমার মাঝে রণচণ্ডী দেখেছিস কি? আচ্ছা আর বলবো না। কয়বার সালাম দিতে হয়? আমাকে জ্বালিয়ে কি শান্তি পাস বলতো? একটু আগেই তো বললি বাসরাতে বরকে সালাম দিতে হয়, আর তুই তো আমার বর না, আমার বর হবে রাজপুত্র। পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমাকে বিয়ে করতে আসবে। আহা, আমি তোর বর না তো কি? বেস্ট ফ্রেন্ড মানে ফালতু ফ্রেন্ড। দেখ, তোকে বিয়ে করার একদম ইচ্ছা আমার ছিল না। নেহাত বাবা মা আর দাদি বিয়ের চাপ দেওয়ার কারণে বিয়ে করতে হলো। এখন বেশি ঢং করিস না, আমাকে শান্তিতে থাকতে দে। আমার কাঁচা ঘুমটা ভেঙে এখন আমাকেই বলছিস আমি তোকে জ্বালাচ্ছি? এখন আমার ঘুম পাচ্ছে না, চল ছাদে যাই, খিদাও লাগছে অনেক, সঙ্গে কিছু খাবার নিয়ে আসিস, খেতে হবে। বলেই বিছানা থেকে উঠে পড়লো মিষ্টি। এদিকে মিষ্টি বিছানা থেকে উঠে পড়ার সুযোগে অভি ফাট করে বিছানায় শুয়ে পড়ল। কম্বলের নিচে ঢুকে পড়ে বলল, তোর ঘুম না আসতেই পারে, কিন্তু আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। চাইলে ঘুমাতে পারিস আমার পাশে, না হলে একা একা ছাদে যা, ভূতে ধরবে। আল্লাহ হাফেজ। আর কোনো সারা শব্দ না পাওয়ায় অভি ভাবল মিষ্টি হয়তো চুপ করে আছে, কিন্তু একটু পর হঠাৎ ঠান্ডা পানির অস্তিত্ব মিলল বিছানায়। কম্বলটা ভিজে শরীরের সাথে মিশে যেতে চাইছে। এই শীতকালে ঠান্ডা পানি শরীরে লাগায় বিদ্যুৎ গতিতে চমকে উঠল অভি। সে যা ভেবেছিল তাই, খালি জগ হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে মিষ্টি। অভি রাগ করতে চাইলেও পারল না। এই মেয়ে যা বলবে তাই। সে বিছানা থেকে উঠে কপট রাগে সুরে বলল, দিলি তো বিছানাটা ভিজিয়ে, এবার ঘুমাবো কিভাবে? আজ ঘুমাবো না, চল তোর বাইকটা নিয়ে সারা শহর ঘুরে বেড়াই। তুই তো আর পক্ষীরাজ ঘোড়া আনতে পারবি না, তোর বাইকটাকে পক্ষীরাজ ঘোড়া ভেবে চালাতে হবে। ও তাহলে আমাকেও রাজপুত্র হিসেবে ভেবে নিয়েছিস তাই না? বাহ, ঢঙের রানী বাহ। রাত 3:45 বাইকে করে রাস্তায় ঘুরছে অভি। ঘুম পাচ্ছে না তেমন, বরং এই বাসর রাতে বাইকে নিচে পৌক নামক প্রাণীকে চড়িয়ে ঘুরে বেড়াতে ভালো লাগছে। অবিকে পেছন থেকে জাপটে ধরে পিঠে মাথা ঠেকে আছে মিষ্টি। অবি বাইকটা থামালো একটা ল্যাম্পপোস্টের নিচে। ল্যাম্পপোস্টের আলো হালকা নীল, সেখানে দাঁড়িয়ে আশপাশে সবকিছুকেই নীল দেখাচ্ছে। আকাশে হালকা মেঘ গুড়গুড় করছে। এই শীতের সময় কি বৃষ্টি হবে নাকি? যদিও গায়ে শীতের কাপড় আছে, কিন্তু বৃষ্টি থেকে বাঁচার রেইনকোট তার নেই। অভি বলল, নাম এখানে। এখানে নামবো কেন? তুই তো আমাকে বিয়ে করতে চাইতি না, যাই হোক বিয়েটা ভুলবশত হয়ে গেছে, সো এখন তো করার কিছুই নাই। কিন্তু আমার একটা ফ্রেন্ড নাকি তোকে পছন্দ করে, ও একটু পরে এখানে পৌঁছে যাবে, ওর সাথে পালিয়ে যাস, আমার কাছ থেকে বেঁচে যাবি। এখন খুশি তো? অবির কথা শুনে হতভম্ব হয়ে গেল মিষ্টি। হাত পা ঠক ঠক করে কাঁপতে থাকলো। কোনো মতে বাইকটায় আবার বসে পড়লো মিষ্টি। মানে তোকে তো আমি এমন ভাবিনি, নিজের বউকে বেঁচে দিতে আসছিস। ছি, আমার এখন নিজের প্রতি ঘৃণা লাগছে যে তোর মতো একটা বেয়াদব ছেলে আমার বেস্ট ফ্রেন্ড, তাকে আমি আবার বিয়েও করেছি। তোর কথা শেষ, চল সামনের দোকানটা এখনো খোলা আছে, 2 কাপ চা খেয়ে আসি। তুই যা, আমার ভালো লাগছে না। আমি ভাবতেই পারিনি হঠাৎ করে এত সিরিয়াস হয়ে যাবে মিষ্টি। মেয়েটাকে পুরোপুরি চিনতে পারলাম না, অথচ আমি জানি আমার থেকে এই মেয়েকে বোঝার ক্ষমতা কেউ রাখে না। এমনি কি ওর বাবাও না। প্রতিটা দিন একসাথে কেটেছে, যেখানেই যাই একসাথে গিয়েছি। আমি যে স্কুলে ভর্তি হয়েছি সেখানে মিষ্টি জেদ ধরে ভর্তি হয়েছে। তারপর কলেজ, ভার্সিটি, আমি যেখানে যাক না কেন মিষ্টি সেখানে হাজির হবে, অ্যাট এনি কস্ট। অবিকে চুপ থাকতে দেখে মিষ্টি বলল, কিরে চুপ করে আছিস কেন? লজ্জা লাগে না এই মুখটা দেখাতে? অভি ধীর পায়ে এগিয়ে এসে মিষ্টিকে বাইক থেকে নামালো। মিষ্টি অভির কাছ থেকে ছাড়া পাবার জন্য অস্থির হয়ে উঠেছে। আকস্মিক কোনো কথা না বলে মিষ্টিকে কোলে তুলে নিল অভি। সাথে সাথে একটু একটু করে আকাশ থেকে বৃষ্টি নামছে। মিষ্টির বিস্ময় এখনো কাটছে না। অভি বলল, আমাকে এমন ভাবলি কিভাবে সেটাই বুঝতে পারছি না। তুই আমার বউ, আমি সেটা মানি আর না মানি, এতদিন যেভাবে আগলে রেখেছি তার থেকে এখন আমার দায়িত্ব বেশি তোকে আগলে রাখা। সেখানে তোকে আমি ছেড়ে দেব? মিষ্টি অভির চোখের দিকে তাকিয়ে বলল, সিনেমার ডায়লগ দিচ্ছিস যে, প্রেম পাচ্ছে? না, চল চা খাই। চায়ের দোকানের সামনে এসে 2 কাপ চা নিল অভি। চায়ে চুমুক দেওয়ার সাথে সাথে সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। চা খাওয়া শেষে বাইকের কাছাকাছি আসলো অভি। মিষ্টি বলল, বাসরাতে নাকি বউকে উপহার দিতে হয় কিছু, তুই আমায় কি দিলি? অভি হঠাৎ লক্ষ্য করলো রোডের ওপাশে একটা অপরাজিতা ফুটে আছে। তৎক্ষণাৎ সেটা ছিঁড়ে আনলো অভি। এখনো হালকা বৃষ্টি নামছে, শরীর ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে। অভি বলল, এটাকে তোর বাসরাত মনে হয়? রাস্তায় হচ্ছে বাসর, যাই হোক। বলেই অপরাজিতাটা গুজে দিল মিষ্টির কানে। সাথে সাথে ঝুমঝুম করে বৃষ্টি নামলো। মিষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য সেখান থেকে পালাতে চাইলেই হাতটা ধরে ফেললো অভি। অভি বলল, ল্যাম্পপোস্টের নীল আলোয় নীল অপরাজিতাটা